কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। আমরা আমাদের জীবনে ভালো খারাপ যা কিছু করি না কেন, একদিন ঠিকই আমাদেরকে তার ফল ভোগ করতে হয়। 2025 সালে মুক্তি পাওয়া কার্মা নামের এই কোরিয়ান ক্রাইম থ্রিলার সিরিজটি তারই দৃষ্টান্ত বহন করে, যেখানে প্রত্যেকটা চরিত্রকে তাদের পুরানো পাপের মূল্য চোকাতে হয়। একটিমাত্র ভুল কিভাবে একের পর এক জীবনকে ধ্বংস করে দেয় তারই নিখুঁত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই সিরিজে। মাত্র 6 পর্বের এই ডার্ক থ্রিলার সিরিজটি আপনাকে ভাবতে বাধ্য করবে যে পাপ আসলেই বাপকে ছাড়ে না। তো চলুন কোনো স্পয়লার না দিয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লানেশন। গল্পের শুরুতেই আমরা একটি ভাঙা পরিত্যক্ত বাড়ি দেখতে পাই এবং জিয়ং নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যাকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল এবং কেউ একজন ওই বাড়িতে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দিলে মুহূর্তেই পুরো বাড়িতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে শুরু করে। তখন তারা বাড়িটির নিচতলায় একজন অর্ধপড়া ব্যক্তিকে খুঁজে পায়, যে তখনও জীবিত ছিল। তারা অতি দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে জংমিন নামের একজন ডক্টর রোগীকে মরফিন দিতে চাইলে সেখানে আরো একজন ফিমেল ডক্টর চলে আসে এবং বলে এই অবস্থায় রোগীকে মরফিন দেওয়া ঠিক হবে না। এর নাম হলো জুয়ন, যাকে কেন্দ্র করে আমাদের আজকের গল্প। জুয়ন তখন জিয়ংকে বলে, আমরা আপনার চিকিৎসা শুরু করব। এতে আপনার অনেক কষ্ট হবে, আপনাকে ধৈর্য ধরে একটু সহ্য করতে হবে। এরপর তারা তার ট্রিটমেন্ট শুরু করে দেয়। অনেক চেষ্টা করেও তারা জিয়ংয়ের চেহারা ঠিক করতে পারেনি। তার চেহারাটা একদমই পুড়ে গেছে। তখন ডক্টর তাকে তার নাম জিজ্ঞেস করলে সে কোনো রকমে বলে যে তার নাম পার্ক জিয়ং। আর এই নাম শোনার সাথে সাথেই কোনো কারণে জুয়ন হতবাক হয়ে যায়। কোনো রকমে সে নামটা লিখে চলেই যাচ্ছিল, তখন জিয়ং তাকে ডেকে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছ ডক্টর, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। চলো এখন জানা যাক তার এই অবস্থা কেন এবং কি করে হলো। গল্পের শুরু থেকেই শুরু করা যাক। আমরা জিয়ংকে দেখতে পাই। জিয়ং অনেক টাকার দেনায় ডুবেছিল। দরজার সামনে এসে দেখতে পায় যে পাওনাদারেরা তাদের টাকা চেয়ে চিরকুট রেখে গেছে। ঘরে এসেই স্টক মার্কেটে কেনা তার স্টকগুলো চেক করছিল যে সেগুলোর দাম বেড়েছে কিনা। জিয়ং ছিল খুবই ধূর্ত এবং অলস প্রকৃতির মানুষ। সে খুব সহজ উপায়ে টাকা ইনকাম করতে চাইতো। তার লাইফ ছিল ছন্নছাড়া, কোনো আশা ভরসা লক্ষ্য তার জীবনে ছিল না। তখন একজন পাওনাদার তাকে কল করছিল, যার নাম সে সেভ করেছিল বাস্টার দিয়ে। জিয়ং তার কল রিসিভ করে না। সকালেও তার কল আসলে সে কল ইগনোর করে ড্রিঙ্কস করতে শুরু করে। আর তখনই সেখানে লোন শার্ক নামের ওই পাওনাদার চলে আসে, যাকে দেখে জিয়ং তো অনেক ভয় পেয়ে যায়। লোন শার্ক দেখে জিয়ং তার নাম বাস্টার দিয়ে সেভ করে রেখেছে। এই দেখে সে রেগে তাকে তুলে নিয়ে যায়। এরপর তাকে একটি গোপন জায়গায় বেঁধে রাখা হয়েছিল। সেখানে একজন ডক্টর মানুষের শরীর কেটে অর্গান বের করছিল, যা দেখে জিয়ং ভয়ে চিৎকার করতে থাকে। বেচারা কান্না করে বলতে থাকে তাকে কিছুদিন সময় দিতে, সে তার সমস্ত টাকা ফিরিয়ে দিবে। লোন শার্ক তখন তার ফোনে 30 দিনের একটি ক্যালেন্ডার সেট করে দেয় আর বলে যদি সে এই 30 দিনের মধ্যে তার টাকা ফিরিয়ে দিতে না পারে তাহলে সে তার শরীরের অর্গান কেটে বিক্রি করে তার টাকা উসুল করবে। আর এরপর তাকে গাড়ি করে রাস্তার মাঝে ফেলে দিয়ে যাওয়া হয়। জিয়ং প্রচন্ড ভয় পেয়েছিল। সে কান্না করতে থাকে। ভয়ে তার জ্বর এসে গেছিল। ক্যালেন্ডারে সে দেখতে পায় যে অলরেডি একদিন চলে গিয়েছে। সকালে সে একটি কোম্পানিতে লেবারির কাজ করতে যায়। ফ্যাক্টরির স্টোর রুমে সে তাদের ম্যানেজারকে দেখতে পায়, যে একজন লেবারের উপর চিৎকার করছিল। আর তখন ওই চাইনিজ লেবার, যার নাম হলো জাঙ্গিল, সে তাদের ম্যানেজারকে চরম লেভেলের ভয় দেখায়। এই সব কিছু জিয়ং লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপর জিয়ং ওই চাইনিজ লেবারের হাতে একটি ট্যাটু দেখতে পায়। ট্যাটুটার ব্যাপারে সে গুগলে সার্চ করলে দেখে যে এটা একটা বড় গ্যাংয়ের চিহ্ন, যা দেখে সে অবাক হয়ে যায়। এরপর জিয়ংকে তার বাবার ফোন থেকে কল করে বলা হয় যে তার বাবার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এর জন্য জিয়ং তার বাবাকে দেখতে ওই হসপিটালের উদ্দেশ্যে বের হয়। হসপিটালে এলে মিস্টার কিম নামের একজন ব্যক্তি তার সাথে কথা বলতে আসে।
আসলে এই লোকটির গাড়ির সাথেই তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এর জন্য সে সেটেলমেন্ট করতে চাইছিল। তাই মিস্টার কিম জিয়ংকে 5 মিলিয়ন ওন দেয়, কিন্তু জিয়ং সেখান থেকে 2 মিলিয়ন নিজের পকেটে রেখে দিয়ে তার বাবাকে 3 মিলিয়ন ওন দেয়। জিয়ং তখন তার বাবার থেকে বাকি টাকাগুলোও চাইতে থাকে আর বলে এইবারে সে সত্যিই সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু তার বাবা তাকে টাকাগুলো দিতে চায় না, কারণ জিয়ং ইতিমধ্যেই তার থেকে অনেক টাকা নিয়েছে। আর তখনই সেখানে জিয়ংয়ের বাবা মিস্টার পার্কের প্রতিবেশী চলে আসে, যে মিস্টার পার্কের অনেক কেয়ার করত। জিয়ং দেখে মনে করে এটা হয়তো তার বাবার গার্লফ্রেন্ড। জিয়ং বলে এখন বুঝতে পারছি যে কয়েক মাস ধরে তুমি আমাকে টাকা কেন দিচ্ছ না। এই বলে সে চলে যায়। বাইরে এসে মিস্টার কিমকে বলে সে সব সামলে নিয়েছে। তখন জিয়ং মিস্টার কিমকে বলে আমাকে কি তোমার বোকা মনে হয়? তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি নেশা করে গাড়ি চালাচ্ছিলে। আমাকে আরো 5 মিলিয়ন ওন দাও, কাউকে বলবো না যে তুমি নেশা করে গাড়ি চালাচ্ছিলে। মিস্টার কিম আমতা আমতা করলে জিয়ং বলে আমি কি পুলিশের রিপোর্ট লিখিয়ে দিব তাহলে? মিস্টার কিমের কাছে আর কোনো উপায় থাকে না, সে তাকে এই টাকা দিতে রাজি হয়ে যায়, কারণ সে পুলিশের ঝামেলা চাচ্ছিল না। আর এরপর জিয়ং তার বাবার অ্যাপার্টমেন্টে আসে। তার বাবা তাকে কল করে বলে যে সে ওই ছেলেটির নামে রিপোর্ট করবে, কারণ ছেলেটি সেটেলমেন্টে তাকে খুবই কম টাকা দিয়েছে। এরপর জিয়ং তার বাবার ঘরে টাকা খুঁজতে শুরু করে। রোলেক্স ব্র্যান্ডের একটা ঘড়ি এবং টাকা পয়সা যা ছিল সব নিয়ে নেয়। এরপর সে একটি ডকুমেন্ট খুঁজে পায়, আর এই ডকুমেন্টসগুলো হলো তার বাবার লাইফ ইন্স্যুরেন্সের। তার বাবা 500 মিলিয়ন ওনের একটি লাইফ ইন্স্যুরেন্স করিয়েছিল। আর এটা দেখার পরেই জিয়ংয়ের মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপে। সে মনে মনে বলে নিজে বাঁচলে বাপের নাম, 500 মিলিয়ন পেলে আমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তার বাবা না মরা পর্যন্ত জিয়ং ওই টাকা কিছুতেই পাবে না, কিন্তু টাকা তো তার 1 মাসের মধ্যেই প্রয়োজন। সে মিস্টার কিমকে গালি দিয়ে বলে বোকাচোদা কোথাকার, সেদিনে যদি বুইরাটাকে গাড়ি দিয়ে মেরে দিত কমসে কম আমি বেঁচে যেতাম। তখনই রাস্তার কিছু হাই স্কুল পড়ুয়া ছেলে তার থেকে সিগারেট চায়, যা দেখে জিয়ং হাসতে থাকে আর বলে মনে হয় গহিউ হাই স্কুল আজও একদম আগের মতোই আছে। স্কুলের সবগুলো এক একটা চুতিয়া। তারা বলে আপনিও এই স্কুলে পড়তেন? জিয়ং বলে হ্যাঁ। এরপর সে তাদের সিগারেট তো দেয়ই না, উল্টে তাদের মেরে ভাগিয়ে দেয়। বাড়িতে যাওয়ার পথে একটি অন্ধকার গলি রয়েছে, সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ ছেলেগুলো তাকে পেছন থেকে হামলা করে বসে, আর এরপর তারা তাকে মেরে তার সিগারেট নিয়ে যায়। তার ঘড়িটা নিতে চাইলেও সেটা তারা খুলতে পারছিল না, এজন্য তারা তাকে মেরে সেখান থেকে চলে যায়। আর জিয়ং সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর জিয়ংকে একজন ডক্টর একটি অস্ত্র দিয়ে তার শরীর কাটছিল। তখনই হঠাৎ জিয়ং ভয়ে চিৎকার করে ওঠে। সে বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। ফোন অন করে দেখে 2 দিন চলে গেছে। তার বাবা পুলিশের সাথে কথা বলছিল এবং অপরাধীদের ধরতে বলছিল, কিন্তু পুলিশ বলে ওই গলিতে কেউ যাওয়া আসা করে না, আর ওখানে কোনো সিসি ক্যামেরাও লাগানো নেই। তাই জিয়ং না বললে তারা তাদের ধরতে পারবে না। আর এই সব কথা জিয়ং শুনে ফেলে। পুলিশ হামলাকারীদের ব্যাপারে জিজ্ঞেস করলেও জিয়ং বলে তার কিছুই মনে নেই। এই বলে এই সব ইগনোর করে সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে, কারণ তার হাতে খুব বেশি সময় নেই। জিয়ং বাইরে এসে ভাবে যে ওই গলিতে কোনো ক্যামেরা লাগানো নেই। বাড়ি এসে সে ফ্যাক্টরির একজন কর্মচারীকে সেই চাইনিজ লেবারের কথা জিজ্ঞেস করে এবং সে তার অ্যাড্রেস জেনে নেয়। এরপর সে ওই চাইনিজ লেবার জাঙ্গিলের আস্তানায় চলে আসে। এখানে সে জাঙ্গিলের সহযোগীদের দেখতে পায়, আর তখনই সেখানে জাঙ্গিল চলে আসে। তবে সে জিয়ংকে চিনতে পারে না। জিয়ং বলে তুমি আমাকে চিনতে পারছো না, আমরা একই জায়গায় কাজ করতাম। জাঙ্গিল জানতে চায় সে এখানে কেন এসেছে। জিয়ং বলে তোমার জন্য একটি কাজ আছে, যদি তুমি আমার কাজ করে দাও তাহলে তোমাকে অনেক টাকা দিব। জিয়ং বলে সে তাকে 60 মিলিয়ন ওন দিবে। জাঙ্গিল বলে এটা তো অনেক টাকা, কাজটা কি? জিয়ং বলে কাউকে খেয়ে দিতে হবে। জাঙ্গিল তখন জানতে চায় কাকে মারতে হবে। জিয়ং বলে আমার বাবাকে। আর এরপর জিয়ং তাকে সবকিছু খুলে বলে। সে বলে আমার বাবা প্রত্যেক শুক্রবার একটি গির্জায় যায়,
আর এই গির্জায় যাওয়ার সময় তাকে একটি শুনশান গলি দিয়ে যেতে হয়। ওই গলিতে কোনো ক্যামেরা নেই, আর এই কাজটি ওই গলিতেই করতে হবে। জিয়ং তাকে আরো বলে যে এটা হত্যা যেন মনে না হয়, ব্যাপারটাকে অ্যাক্সিডেন্ট সাজাতে হবে, না হলে প্রথম সন্দেহ আমার উপরেই আসবে। জাঙ্গিল জানতে চায় তার প্ল্যান কি। জিয়ং বলে ওই গলিতে গাড়ি নিয়ে অপেক্ষা করবে এবং তাকে দেখার সাথে সাথেই মেরে দিয়ে চলে যাবে, যেন হিট অ্যান্ড রান কেস মনে হয়। জিয়ং বলে ইন্স্যুরেন্সের 200 মিলিয়ন পাবো, সেটার 30% মানে 60 মিলিয়ন তোমার হবে। কাজ শেষ করার পরে টাকা পেয়ে যাবে। জাঙ্গিল বলে আমি তোমাকে বিশ্বাস কেন করব। জিয়ং তখন তাকে একটি রেকর্ডার দেখিয়ে বলে এতক্ষণ আমরা যা যা বলেছি সেই সব কথা এটাই রেকর্ড হয়ে গেছে। আর এরপর সে তাকে ওই রেকর্ডার দিয়ে দেয়। জাঙ্গিল উঠে গিয়ে ড্রিঙ্কস ঢালে আর বলে নিজের বাবার সুপারি দিচ্ছ। জিয়ং বলে কেন, তোমার কোনো সমস্যা আছে? সে বলে একদমই না, আমি তো ব্যাপারটাই আনন্দ পাচ্ছি। যা শুনে আমরা বুঝতে পারি এই জাঙ্গিলও কম সাইকো না। যাই হোক, এর কিছুদিন পরে জিয়ং হসপিটাল থেকে বেরিয়ে দেখে জাঙ্গিল তার জন্য বসে আছে। জিয়ং তাকে একটা চিরকুট দিয়ে চলে যায়। এরপর তারা দুজনে দেখা করে। জিয়ং তার উপর রেগে যায় আর তাকে বলে আমাদের এইভাবে খোলামেলা দেখা করা উচিত নয়। আমি তোমাকে আগেই বলেছিলাম যতক্ষণ কাজ শেষ না হয় আমরা দেখা করব না। জাঙ্গিল বলে আমি কিছু জানতে পেরেছি। ইন্স্যুরেন্সের টাকা 200 মিলিয়ন না 500 মিলিয়ন, আর 500 মিলিয়নের 30% হলে 150 মিলিয়ন হয়। আমার 150 মিলিয়ন চাই, না হলে ডিল ক্যান্সেল। জিয়ং তার উপর রেগে গেলেও তার কিছুই করা থাকে না। সে এতেই রাজি হয়ে যায় আর বলে কাল রাতেই কাজটা শেষ করতে। তখন জাঙ্গিল তাকে জিজ্ঞেস করে সে কাল কি করবে। জিয়ং বলে কাল আমি অনেক ব্যস্ত থাকবো। পরদিন সন্ধ্যায় জিয়ং একটি বারে ড্রিঙ্কস করতে আসে এবং সাথে তার এক বন্ধুকেও সে ডেকে নেয়। দুজনে একসাথে অনেকক্ষণ ড্রিঙ্কস করার পর তার বন্ধুর বাড়ি থেকে কল আসে, যার কারণে সে চলে যেতে চায়। জিয়ং তাকে থেকে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করতে থাকে, কারণ সে চাইছিল সে যেন পুলিশকে বলতে পারে সে এই দিনে এই সময়ে তার বন্ধুর সাথে ব্যস্ত ছিল। এরপর জিয়ং একটি রেড লাইট এরিয়ায় আসে এবং যাওয়ার সময় সে বারবার ওই মেয়েগুলোকে বলে যায় তাকে যেন তারা ভুলে না যায়। আর এরপর সে একটি ক্যাফেতে এসে বসে এবং একটি ফিমেল ওয়েটারের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসে, যেন মেয়েটির তার কথা মনে থাকে। আর এরপর সে ইউটিউবে ভিডিও দেখতে শুরু করে। এদিকে আমরা জিয়ং এর বাবা মিস্টার পার্ককে দেখি। সে ওই অন্ধকার গলি দিয়ে চার্চ থেকে ফিরছিল। জাঙ্গিল তাকে দেখতে পেয়ে ফুল স্পিডে এসে গাড়ি দিয়ে তাকে সজোরে ধাক্কা মেরে দেয়। আর এরপর নেমে চেক করে সে বেঁচে আছে না মারা গেছে। এদিকে জিয়ং সারা রাত ওই ক্যাফেতেই বসেছিল এবং সকালে সে বাড়ি চলে আসে। এরপর জিয়ং কাজে চলে আসে। জাঙ্গিলকে কল করলেও তাকে পায় না। রামিয়ন খাওয়ার সময় হঠাৎ তাকে পুলিশ স্টেশন থেকে কল করা হয় এবং তাকে বলা হয় যে তার বাবা মিস্টার পার্কের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, যার ফলে সে মারা গিয়েছে। আর এরপর জিয়ং বাথরুমে এসে পুলিশের সামনে তার বাবার মৃত্যুর জন্য কিভাবে কান্না করবে সেটা রিহার্সাল করতে থাকে। আর এরপর সে তার বাবাকে দেখে নাটকের কান্না করতে থাকে। যাই হোক, এরপর ইন্সপেক্টর তাকে বলে গতরাতে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। জিয়ং বলতে থাকে কে এই কাজ করেছে। পুলিশ বলে তাদের হাতে এখনো পর্যন্ত কোনো প্রমাণ আসেনি। জিয়ং বলে আপনারা তাহলে করছেনটা কি? এখন তো সব জায়গায় সিসি ক্যামেরা আছে। ইন্সপেক্টর বলে ওই গলিতে কোনো সিসি ক্যামেরা ছিল না, আর এই কেসটাকে হিট অ্যান্ড রান কেস মনে হচ্ছে না। মনে হচ্ছে কেউ ইচ্ছা করেই তোমার বাবাকে ধাক্কা মেরেছে। যা শুনে জিয়ং ভ্যাবাচ্চাকা খেয়ে যায়। ইন্সপেক্টর বলে একজন ব্যক্তি দেখেছে যে যখন মিস্টার পার্ককে গাড়ি দিয়ে তাকে ধাক্কা মারা হলো তখন ড্রাইভার পালিয়ে না গিয়ে গাড়িকে রিভার্স করে আবারও মিস্টার পার্ককে ধাক্কা মেরেছে। শুধু তাই নয়, সে নেমে চেক করে দেখেছে তোমার বাবা বেঁচে আছে না মারা গেছে। যা শুনে জিয়ং এর তো কপালে হাত। তার পুরো প্ল্যান ভেস্তে গেছে। আর তখনই সে দেখে যে সেই সাক্ষী হলো তার বাবার
সেই প্রতিবেশী, যেই মহিলাকে জিয়ং তার বাবার গার্লফ্রেন্ড মনে করেছিল। মহিলাটি পুলিশদের সব বলতে শুরু করে। সে লুকিয়ে সবকিছু দেখেছিল, এমনকি একজন তাকে দেখতে পেয়ে ধাওয়াও করেছিল, কিন্তু সে কোনো রকমে পালিয়ে চলে আসে। জিয়ং বারবার পুলিশকে বলতে থাকে তার মনে হয় এটা হিট অ্যান্ড রান কেস, কারণ তার বাবা খুবই ভালো মানুষ ছিলেন। তার বাবার এমন কোনো শত্রু থাকতেই পারে না যে তাকে এইভাবে মেরে ফেলবে। তখন ইন্সপেক্টর তাকে এমন নিউজ দেয় যা শুনে সে রীতিমতো শকড হয়ে যায়। ইন্সপেক্টর বলে শুধুমাত্র মহিলাটির বয়ানই যথেষ্ট ছিল না, একটি বড় কারণ রয়েছে যেটা প্রমাণ করে যে এটা হিট অ্যান্ড রান কেস না। সে বলে কোনো সাধারণ অ্যাক্সিডেন্টের লাশ কখনোই মাটিতে গাড়া অবস্থায় পাওয়া যাবে না। আমরা আপনার বাবার লাশ পেয়েছি পাহাড়ের চূড়ায়, কেউ তাকে মেরে সেখানে নিয়ে গিয়ে পুঁতে দিয়েছিল। আর এই কথা শুনে তো জিয়ং চিৎকার করে কান্না করতে শুরু করে। সে মনে মনে জাঙ্গিলকে গালি দিতে থাকে। এরপর মিস্টার পার্কের লাশ পাহাড়ের চূড়া থেকে পুলিশ কিভাবে উদ্ধার করলো সেটা দেখানো হয়। আমরা একজন ব্লগারকে দেখতে পাই। মেয়েটি পাহাড়ের হাইকিং এর অ্যাডভেঞ্চার ভিডিও করে থাকে। সে তার সবকিছু প্যাক করে এখান থেকে চলে যেতে শুরু করে এবং ভিডিও করতে থাকে। এরই মধ্যে সে কিছু শব্দ শুনতে পায়। সে একটি জঙ্গলি কুকুরকে দেখতে পায়। কুকুরটা তাকে দেখে পালিয়ে যায়। মেয়েটি তখন দেখতে যায় যে কুকুরটি কি খাচ্ছিল। তখন মেয়েটি সেখানে লাশ দেখে প্রচুর ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সে পুলিশকে ইনফর্ম করে দেয়। আর এরপর আমরা একজন ডক্টরকে দেখতে পাই যার নাম হলো সাঙ্গুন। সাঙ্গুন একটি রেস্টুরেন্টে তার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল আর মনে মনে বলছিল, আমার মনে আছে আমার এক বন্ধু বলেছিল যে পুরুষ তার শখের নারীকে পাওয়ার জন্য টাকা ইনকাম করে। যা শুনে আমি তার সাথে মজা করেছিলাম, কিন্তু এখন মনে হয় ও ঠিকই বলেছিল। এরপর আমরা তার গার্লফ্রেন্ড ইউজংকে দেখি। রেস্টুরেন্টে ডিনার করার পর সাঙ্গুন ইউজংকে একটি আইসক্রিম শপে নিয়ে যেতে চাইলে ইউজং বলে তার আইসক্রিম নয়, অন্য কিছু খেতে ইচ্ছে করছে। কানে কানে ইউজং তাকে বলে সে তার সাথে লিটনের ফ্ল্যাটে যেতে চায়। সাঙ্গুন বলে আজ তো ফ্রাইডে, আজকে লিটনের ফ্ল্যাট সবগুলো বুক হয়ে আছে হয়তো, তাই সাঙ্গুন দূরের কোনো লাক্সারিয়াস হোটেলের রুম বুক করবে বলে। আর তারা দুজনে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর দেখি সাঙ্গুন ওই হোটেলে এসে ঘোড়ার মতো শক্তি পাওয়ার জন্য ঔষধ সেবন করছে। ইউজং বলে জায়গাটা খুবই শুনশান তাই না? সাঙ্গুন বলে হ্যাঁ, ভাবতেই পারিনি যে আজকে এত সুন্দর জায়গা পেয়ে যাব। তুমি কি এই জায়গাটা আগে থেকে চিনতে? ইউজং বলে হ্যাঁ। তখন ইউজং কথাটা ঘুরিয়ে বলে এখানকার পাহাড়ে হাইকিং করতে আমার ফ্রেন্ডের সাথে একবার এসেছিলাম, তখনই এক রাত এখানে থাকতে হয়েছিল। ইউজং সাঙ্গুনকে ড্রিঙ্কস করতে বললেও সে ড্রিঙ্কস করতে চায় না, কারণ সে মাত্রই ঔষধ সেবন করেছে। কিন্তু ইউজং তাকে জোর করেই ড্রিঙ্কস করিয়ে দেয়। আর এরপর তাদের কাজ শেষে মাঝরাতে ইউজং এর কাছে তার বেস্ট ফ্রেন্ডের কল আসে এবং সে জানতে পারে যে তার বেস্ট ফ্রেন্ডের বাবা মারা গিয়েছে। এজন্য ইউজংকে এখনই যেতে হবে। সাঙ্গুন ড্রাইভারকে কল করতে গেলে ইউজং বলে এত রাতে তুমি ড্রাইভার কোথা থেকে পাবে? সাঙ্গুন বলে আমি ড্রাইভ করতে পারবো না, কারণ আমি নেশা করে আছি। ইউজং তখন রেগে বলে ঠিক আছে, তুমি আরাম করো, আমি ট্যাক্সি করেই চলে যাচ্ছি। সাঙ্গুন তখন তাকে ডেকে বলে মনে হয় এখন কোথাও পুলিশ নেই, তাই চলো আমি তোমাকে তোমার ফ্রেন্ডের বাসায় ছেড়ে আসি। যাওয়ার পথে ইউজং তাকে সরি বলে তার উপর রেগে যাওয়ার জন্য। আর এরপর সে সাঙ্গুনকে গাড়ির মধ্যেই সিডিউস করার চেষ্টা করে। সাঙ্গুন বলে এইভাবে করলে আমাদের বিপদ হতে পারে, আমি সামনে গাড়ি পার্ক করছি। কিন্তু ইউজং তার কোনো কথাই শোনে না। আর গাড়ি ড্রাইভ করা অবস্থাতেই সে তাকে কিস করতে শুরু করলে হঠাৎ তাদের গাড়ির সাথে কিছু একটা ধাক্কা লাগে। আর এতে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। ইউজং বলে এটা কি ছিল? এটা কি কোনো হরিণ ছিল? সাঙ্গুন ভয়ে ভয়ে বলে না, মনে হয় কোনো মানুষ ছিল। আর এরপর সাঙ্গুন বাইরে বেরিয়ে চেক করে দেখে লোকটি মারা গেছে। আর আমরা অবাক হয়ে যাই এটা দেখে যে জিয়ং এর বাবার লাশ এখানে কি করে এলো, যেটা আমরা গল্পের আরেকটু গভীরে গিয়ে বুঝতে পারবো। সাঙ্গুন তখন অনেক হাইপার হয়ে যায়। ইউজং বাইরে এসে জানতে পারে লোকটি মারা গিয়েছে। সাথে সাথে সে 911-এ কল করতে চায়, কিন্তু সাঙ্গুন তার ফোন কেড়ে নিয়ে বলে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো জানো আমি নেশা করে আছি।
যদি এটা প্রমাণ হয় যে আমি নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করেছি তাহলে আমার ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে। তুমিই তো আমাকে ড্রিঙ্কস করার জন্য জোর করেছিলে, আর এখন পুলিশকে কল করতে চাইছো। আর এখন থেকে কিন্তু আমরা এই ডক্টরের সাইকো রূপ দেখতে পাবো। এরই মধ্যে তখন সেখানে তারা একটি কার আসতে দেখে, এজন্য তারা লাশটিকে গাড়ির আড়ালে লুকিয়ে রাখে এবং কারটি তাদেরকে দেখে থামালে সেই দুজনকে সাঙ্গুন বলে যে তাদের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কার ইন্স্যুরেন্সে সে কল করেছে, তারা এখনই চলে আসবে। এজন্য তারা দুজনে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কি তার ছবি তুলেছো? মেয়েটি বলে, না, ছবি তোলার সুযোগ কোথায় পেলাম, তার উপর মহিলাটাও আমাদের দেখছিল। আর তাদের এই কথায় আমরা বুঝতে পারি যে তারা কোনো না কোনো কারণে সাঙ্গুনের ওপর নজর রাখছিল, যেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর সাঙ্গুন ওই লাশটাকে টেনে তার গাড়ির ডিগিতে তোলে। ইউজং তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে সে এই লাশের সাথে এখন কি করবে। সাঙ্গুন বলে, এটাকে মাটিতে পুঁতে দিতে হবে, এত রাতে এখানে কেউ দেখবে না, পাহাড়ের চূড়ায় গিয়ে তাকে আমি পুঁতে দিতে চাই, না হলে আমার লাইফ বরবাদ হয়ে যাবে। সাঙ্গুন অনেক হাইপার হয়ে গিয়েছিল। ইউজং বারবার পুলিশকে ইনফর্ম করার কথা বলতে থাকে। সাঙ্গুন তাকে বোঝাতে থাকে, আর তখনই তারা সেখানে একজন ব্যক্তিকে দেখতে পায় যার নাম হলো বংজুন। বংজুন তখন সাইকেল নিয়ে চলে যেতে শুরু করলে সাঙ্গুন দৌড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এতে মাথায় আঘাত পেয়ে বংজুন অজ্ঞান হয়ে যায়। এজন্য সাঙ্গুন তাকেও তার গাড়ির ডিগিতে তোলে, আর এরপর তারা দুজনে পাহাড়ের দিকে যেতে শুরু করে। এরই মধ্যে বংজুনের জ্ঞান ফিরে আসে। ইউজং সাঙ্গুনের থেকে জানতে চায় এই দ্বিতীয় ব্যক্তির সাথে সে কি করবে। সাঙ্গুন বলে সে আই উইটনেস, তাকে এভাবে ছেড়ে দিলে আমার জন্য সে বিপদ হয়ে দাঁড়াবে, তাই তাকেও আমি মাটিতে পুঁতে দিব। ইউজং তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, আর এইদিকে বংজুনের জ্ঞান ফিরলে সে তার ফোনের লাইট অন করে সেখানে লাশ দেখতে পেয়ে ভয়ে চিৎকার করতে থাকে। সাঙ্গুন তখন স্টিক নিয়ে গিয়ে তাকে মারতে শুরু করে। বংজুন বলে, স্যার আমি কাউকে কিছুই বলবো না, আপনি শুধু আমাকে আমার জান ভিক্ষা দিন, আমি কিছুই দেখিনি। এই বলে চিৎকার করতে শুরু করলে সাঙ্গুন পাগলা হয়ে তাকে স্টিক দিয়ে পিটাতে থাকে। তখন সে বংজুনের থেকে তার অ্যাকাউন্ট নাম্বার জানতে চায়, আর এরপর সে বংজুনের অ্যাকাউন্টে 10 মিলিয়ন ওন পাঠিয়ে দেয়, আর বলে শুকরিয়া কর যে আমি তোকে মারছি না, আর এখানে ছেড়েও যাচ্ছি না। এখানে যদি তোকে ছেড়ে দেই তাহলে তুই ঠান্ডাতে এমনিতেও মরে যাবি, তার উপর তোকে এতগুলো টাকা দিচ্ছি, তাই আমি যা বলবো তুই তাই করবি। এরপর তারা দুজনে মিলে জিয়ং এর বাবার লাশটাকে নিয়ে যায়। সাঙ্গুন তখন কবর খোঁড়ার সময় পাথরের সাথে লেগে তার হাত কেটে যায়। এরপর দুজনে মিলে কবর খুঁড়ে সাঙ্গুন লাশটাকে কবরের মধ্যে নিয়ে যায়। তখন বংজুন তাকে বলে, 1 মিনিট স্যার, আপনার কি মনে হয় না কবরটা আরো গভীর হওয়া উচিত? সাঙ্গুন বলে, তোর জ্ঞান তোর কাছে রাখ, এত সময় নেই। এই বলে দুজনে মিলে লাশটাকে মাটি চাপা দিয়ে গাড়িতে এসে বসে। আর তখন বংজুন বলে, মাটি খোঁড়ার সময় আমি ভাবছিলাম যে এই কাজের জন্য 10 মিলিয়ন ওন অনেক কম, আমার আরো 10 মিলিয়ন ওন চাই। সাধারণ ভোলা ভালা বংজুনকে যেন হঠাৎই টাকার লোভ পেয়ে বসে। সাঙ্গুন আর ইউজং তার এই কথা শুনে অবাক হয়ে যায়। সাঙ্গুন বলে, তোকে 20 মিলিয়ন দিব, কিন্তু এরপরে আর 1 পয়সাও নয়। যাই হোক, এরপর সিওল শহরে আসতে আসতে সকাল হয়ে যায়। সাঙ্গুন ইউজংকে এইসব নিয়ে চিন্তা করতে না করে দেয়, আর বলে সে সবকিছু সামলে নিবে। তখন বংজুন এসে বলে সে বাড়িতে চলে যাবে, তাই তার পাওনা টাকা যেন তাকে সে এখনই দিয়ে দেয়। সাঙ্গুন দেরি না করে তাকে তখনই 20 মিলিয়ন ওন দিয়ে দেয়, কিন্তু সে দেখে তার কাছে আর খুব বেশি টাকা নেই। তখন সাঙ্গুন তাকে বলে, যা হয়েছে সব ভুলে যাবি, আর দ্বিতীয়বার তোর মুখ যেন আমি না দেখি। বংজুন তাকে আশ্বস্ত করে চলে যায়, আর এই বংজুনকে তোমরা ভালোভাবে মনে রেখো। এরপর সাঙ্গুন বাড়িতে বসে সাইকোদের মতো চিৎকার করতে থাকে। তার হাতে অনেকটা আঘাত পেয়েছিল। তখন সে গাড়ির ড্যাশক্যামের মেমোরিটা বের করে নেয়, আর তখনই বংজুন এসে তার থেকে ট্যাক্সি ভাড়া চায়, কারণ সে তার ওয়ালেট হারিয়ে ফেলেছে।
আর এরপর সাঙ্গুন তার গাড়িটি রিপেয়ার করতে দেয়। আর রাতের বেলায় প্রমাণ লোপাট করতে তার রক্তমাখা জামা কাপড়, হাতিয়ার এবং গাড়ির ড্যাশক্যামের মেমোরি সবকিছু ডাস্টবিনে ফেলে দিয়ে যায়। আর এরপর সাঙ্গুন তার ক্লিনিকের লোকেশন চেঞ্জ করে ফেলে। আর তখনও ওই দুজন ব্যক্তি সাঙ্গুনকে ফলো করছিল, যাদের সাথে সাঙ্গুনের পাহাড়ে দেখা হয়েছিল। এরপর সাঙ্গুন তার হাতের ট্রিটমেন্ট করে। পরদিন সাঙ্গুন ইউজংকে কল করে বলে ক্লিনিক শিফট করার জন্য তাকে ব্যাংক থেকে অনেক টাকা লোন করতে হয়েছে, তাই সে ইউজং এর থেকে ফাইন্যান্সিয়াল সাহায্য চায়। ইউজং তাকে উইকেন্ডের মধ্যেই টাকা পাঠিয়ে দিতে চায়। সাঙ্গুন তখন ইউজংকে তার সাথে কিছুদিন যোগাযোগ করতে না করে দেয়। এরপর সে তার কেবিনে যাচ্ছিল, তখন সে তার কর্মচারীকে বলে যায় সে আধ ঘন্টার ব্রেক নিবে, কাউকে যেন ভেতরে আসতে না দেওয়া হয়। কেবিনে তার হাতে মেডিসিন লাগাচ্ছিল, আর তখনই তার কেবিনে হুট করে বংজুন ঢুকে পড়ে। আর এখানে বংজুনকে দেখে সাঙ্গুনের চোখ কপালে উঠে যায়। বংজুন তার কেবিনের শোপিসগুলো দেখতে থাকে, আর তখন সাঙ্গুন তার থেকে জানতে চায় তার এখানে আসার উদ্দেশ্যটা কি। বংজুন বলে সেদিনের ব্যাপারে আমি অনেক ভেবেছি, আমার এখন নিজেকে অপরাধী মনে হয়, আমরা সবাই অপরাধ করেছি। সাঙ্গুন বলে যা বলার সোজাসুজি বল। বংজুন বলে আমার আরো 30 মিলিয়ন ওন চাই, তাহলে নিজের চেহারা আর কোনোদিন আপনাকে দেখাবো না। আর বংজুনের এমন রূপ দেখে তো সাঙ্গুন 440 ভোল্টের শক খায়। আর এরপর আমরা আবারও জিয়ং এর কাছে চলে আসি। বাথরুমে বসে সে তার বাবার মৃত্যুতে কিভাবে কান্না করবে সেটাই প্র্যাকটিস করছিল। তখন আমরা দেখতে পাই অলরেডি পুলিশ তার উপর নজর রাখতে শুরু করেছিল। আর সে সবকিছু জানার পর এখানে বসেছিল। একজন ইন্সপেক্টর এসে তার থেকে জানতে চায় অ্যাক্সিডেন্টের দিনে সে কোথায় ছিল আর কি করছিল। জিয়ং সেদিন রাতে যা যা করেছে সেই সবকিছু তাকে বলে। আর ইন্সপেক্টর গিয়ে চেক করলে জানতে পারে জিয়ং যা যা বলেছে সেই সবকিছু সত্যি। ক্যাফেতে গিয়ে তার কথা জিজ্ঞেস করলে মেয়েটি জিয়ংকে খুব সহজেই চিনে ফেলে। তখন ইন্সপেক্টর বলে আমি কিছুই বুঝতে পারছি না, আপনাদের এখানে তো প্রত্যেক দিন কত কাস্টমার আসে, তাহলে তার কথা আপনার কি করে মনে থাকতে পারে। মেয়েটি বলে জানি না, আমার জাস্ট তাকে মনে আছে। আর এরপর জিয়ং ব্যাংকে আসে তার বাবার ইন্স্যুরেন্স ক্লেম করতে। রিসেপশনিস্ট তাকে বলে তার বাবার কেস নিয়ে তাদের স্যার কাজ করছে, তাই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেখানকার সবার ক্লেম অ্যাকসেপ্ট করলেও তাকে বসিয়ে রাখা হয়। সে বলতে থাকে যে আর কতক্ষণ অপেক্ষা করব। আর এরপর সবার শেষে তাকে ওই ম্যানেজারের সাথে দেখা করতে দেওয়া হয়। আর ম্যানেজারকে দেখে তো জিয়ং এর চোখ কপালে উঠে যায়, কারণ এটা হলো সেই মিস্টার কিম যার কারের সাথে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর জিয়ং এই ব্যক্তির সাথেও চিটারি করেছিল। মিস্টার কিম তখন তাকে বলে সে এখনই ক্লেমটা পাবে না, কারণ তার বাবার কেস নিয়ে পুলিশ এখনো ইনভেস্টিগেট করছে। জিয়ং বলে এর জন্য ক্লেম কেন হবে না? মিস্টার কিম বলে কারণ আমরা এখনো জানি না যে এটা সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল নাকি টাকার জন্য কেউ জেনে বুঝে তার বাবাকে মেরে ফেলেছে। এই শুনে জিয়ং তো তার উপর অনেক রেগে যায়। জিয়ং বলে কন্ট্রাক্টে লেখা থাকা সত্ত্বেও সে কেন এই টাকা আটকে রেখেছে। মিস্টার কিম তখন তাকে ভালোভাবেই বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিয়ং তখন তাকে গালাগালি করতে থাকে। মিস্টার কিম তখন বলে আপনার তো সম্মানের সাথে রিকোয়েস্ট করা উচিত ছিল যেন আমি দয়া করে আপনার কাজটা তাড়াতাড়ি করে দেই। জিয়ং তখন সত্যি সত্যি তার থেকে ক্ষমা চাইতে থাকে আর তাকে রিকোয়েস্ট করতে থাকে তার কাজটা তাড়াতাড়ি করতে। মিস্টার কিম তাকে একটি সাবানের প্যাকেট দিয়ে বলে তাদের ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য এটা গিফট। জিয়ং ওখান থেকে বেরিয়ে এসে রেগে প্যাকেটটা ফেলে চলে যায়। আর এরপর সে তার বাবার ফিউনারেলে আসে। ফোন চেক করলে দেখতে পায় 14 দিন পার হয়ে গিয়েছে। মিস্টার পার্কের প্রতিবেশী মহিলাটি তাকে বলে একজন গেস্ট এসেছে তার সাথে দেখা করতে। জিয়ং তখন গিয়ে দেখে এটা জাঙ্গিল। জিয়ং রেগে তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে, এখানে আসার সাহস তার কি করে হলো। জাঙ্গিল বলে তুমি আমার কল ধরছিলে না, তাই এখানে চলে এলাম। জিয়ং তখন তাকে বাইরে নিয়ে আসে আর তাকে বলে তোর কি মনে হয় তুই এখানে চলে আসলে আমি তোকে দেখে ভয় পেয়ে যাব? জাঙ্গিল বলে আমি কাজ করে দিয়েছি, এখন আমি আমার টাকা চাই। জিয়ং বলে সবকিছু বিগড়ে দিয়ে এখন আমার থেকে টাকা চাইছিস?
যেরকম বলেছিলাম সেরকম কেন করলি না, আর লাশটাকে ওখানে ফেলে না এসে পাহাড়ে কেন পুঁতে দিলি? এখন পুলিশ তো আমাকেই সন্দেহ করবে। জাঙ্গিল বলে অ্যাক্সিডেন্টের পরেও সে মানা যায়নি, আর সে আমার চেহারা দেখে ফেলেছিল। এই ধরনের কাজে সব সময় প্ল্যান কাজ করে না, কিন্তু ডিলের টাকায় গরমিল হওয়া চলবে না, না হলে অন্য কেউ মরতে পারে। তার এই কথা শুনে জিয়ং তাকে মারতে গেলে উল্টে তার হাতে সে মার খায়, কারণ বুঝতে হবে যে জাঙ্গিল হলো একজন মাফিয়া গ্যাংয়ের সদস্য। জাঙ্গিল তখন তাকে ওই অডিও রেকর্ড শোনায় যেটা জিয়ং তাকে দিয়েছিল, আর যাওয়ার সময় বলে যায় 7 দিনের মধ্যে তার টাকা রেডি করে রাখতে। তখন আমরা দেখতে পাই সেই পুলিশ ইন্সপেক্টর তখনও জিয়ংকে ফলো করছিল, আর সে তাদের সমস্ত কথা শুনে ফেলেছিল। এরপর সে জাঙ্গিলকে ফলো করতে শুরু করে। সে জাঙ্গিলের পিছু পিছু তার আস্তানায় চলে আসে। সে দেখে জাঙ্গিল তার কোটটা গাড়ির মধ্যে খুলে রেখে ড্রিঙ্কস করতে গেছে। তখন সে ওই গাড়ির মধ্যে চলে যায়, আর রেকর্ডিং ডিভাইসটা সে খুঁজেও পেয়ে যায়। এরপর সে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে শুরু করে, আর তখনই সেখানে সে জাঙ্গিলকে দেখতে পায়। তাকে দেখে সে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু জাঙ্গিল তার থেকে লাইটার চেয়ে বসলে সে ঘাবড়ে যেতে থাকে। আর তখনই জাঙ্গিল তার উপর হামলা করে ডিভাইসটি নিয়ে নেয়। জাঙ্গিল মনে করে হয়তো ওকে জিয়ং পাঠিয়েছে ডিভাইসটি চুরি করতে, আর এর জন্য সে তাকে হত্যা করে ফেলে। কিন্তু পরে সে তার আইডি কার্ড দেখে বুঝতে পারে যে সে আসলে একজন পুলিশ অফিসার। আর তখনই সে ওপরে তাকিয়ে দেখে সিসি ক্যামেরায় এই সব কিছু রেকর্ড হয়ে গেছে। এদিকে জিয়ং ঘরে এসে বসলে জাঙ্গিল তাকে ওই পুলিশের ছবি পাঠিয়ে দেয়। জিয়ং জানতে চায় এইসব কি। জাঙ্গিল বলে সে ওই ডিভাইসটি চুরি করতে এসেছিল, তাই তাকে ওপরে পাঠিয়ে দিয়েছি। জিয়ং এইসব শুনে তার উপর আরো রেগে যায়। জাঙ্গিল বলে কালকেই আমি চায়না চলে যাব, তাই কালকের মধ্যে আমার টাকা চাই যদি তুমি জীবিত থাকতে চাও। এই শুনে জিয়ং মহা বিপদে পড়ে যায়। সে এবার কি করবে? আর এরপর দেখি সে একটি হাতুড়ি কিনে নিয়ে এসেছে, কারণ সে টাকা দিতে না পারলে জাঙ্গিল তাকে মেরেই ফেলবে। এজন্য সেই জাঙ্গিলকে মেরে ফেলার প্ল্যান করে। আর এরপর আমরা সাঙ্গুন আর বংজুনের কাছে চলে আসি। বংজুন তার থেকে আরো 30 মিলিয়ন ওন চায়, যা শুনে সাইকো সাঙ্গুনের হুশ উড়ে যায়, কারণ তার কাছে আর কোনো টাকাই নেই। সাঙ্গুন তখন তাকে বলে সপ্তাহের শেষে সে তাকে টাকা দিয়ে দিবে, কারণ ইউজং তাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিল। বংজুন চলে গেলে সাইকো সাঙ্গুনের পাগলামি বেড়ে যায়। রেগে সে ভাঙচুর করতে থাকে, আর তখনই কার সার্ভিসিং থেকে কল করে তাকে গাড়ি নিয়ে যেতে বলা হয়। এরপর সাঙ্গুন তার গাড়ি নিতে চলে আসে। তখন সেখানকার কর্মচারী বলে যা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি ড্যামেজ হয়েছিল। সাঙ্গুন বলে হ্যাঁ, অনেক বড় হরিণ ছিল। লোকটি বলে হরিণ কি করে হতে পারে? যদি হরিণ অথবা অন্য কোনো প্রাণী হতো তাহলে গাড়ির সামনের অংশ ড্যামেজ হতো, কিন্তু গাড়ির কাচের ড্যামেজ দেখে মনে হচ্ছে ওপর থেকে কিছু একটা পড়েছে। আর এই কথা শুনে সাঙ্গুনের মাথা যেন খুলে যায়। সে দৌড়ে এসে ডাস্টবিনে তার ফেলে দেওয়া সেই জামা কাপড় খুঁজতে থাকে, কারণ ওটার মধ্যেই সে গাড়ির ড্যাশক্যামের মেমোরিটা রেখেছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সাঙ্গুন সেটা পেয়েও যায়। আর এরপর সে ল্যাপটপে সেদিনের ফুটেজ দেখতে শুরু করে, আর ওই ভিডিওটিকে স্লো মোশন করে সে দেখতে পায় যে লাশটা আসলে ওপর থেকে পড়ছে। এটা দেখে তো তার মাথা ঘুরে যায়। সে ভাবে ওপর থেকে লোকটি কিভাবে পড়তে পারে। আর এরপর সে ওই ভিডিওতে যা দেখে তা দেখে তার রীতিমতো হুশ উড়ে যায়। সে দেখে ওখানকার ওভারব্রিজের ওপরে সেই বংজুন বসে হাসছে, যাকে সে 60 মিলিয়ন ওন দিয়েছে। আর এইটা দেখে সে বুঝতে পারে যে এই কাজ বংজুনই করেছে। সাঙ্গুন রেগে বংজুনকে গালাগালি করতে থাকে। আর এরপর সে ইউজংকে কল করে বলে যে এই সব কিছু ওই হারামিটা করেছে, সে কোনো অ্যাক্সিডেন্ট করেনি। ওই হারামিটা লাশটাকে ওপর থেকে ফেলে দিয়েছিল। আমি ড্যাশক্যামের ফুটেজ চেক করেছি। এই সব শুনে তো ইউজং অনেক অবাক হয়ে যায়। সাঙ্গুন বলে সে পুলিশে রিপোর্ট করবে, কারণ এই ঘটনায় তার কোনো দোষ নেই। ইউজং বলে তাকে দাফন তো তুমি করেছিলে। সাঙ্গুন বলে সে পুলিশকে বলবে যে বংজুনই তাদেরকে দিয়ে জোর করে এটা করিয়েছিল। তারা দুজনে একসাথে পুলিশ স্টেশনে যেতে চায়। সাঙ্গুন তখনই বেরিয়ে পড়ে ইউজং এর সাথে দেখা করতে। এরপর তারা দুজনে দেখা করে। সাঙ্গুন তাকেও ওই ভিডিওটি দেখায়।
আর তখনই ইউজং কিছু একটা ভেবে সিগারেট বের করে সেটা ফুঁকতে থাকে। ইউজং বলে এর মানে লোকটা সবকিছু প্ল্যান করে এসেছিল, কিন্তু ও জানলো কি করে যে ওই সময়ে আমরা ওই রাস্তা দিয়েই যাব। সাঙ্গুন বলে আমরা ভুল সময়ে ভুল জায়গায় চলে গিয়েছিলাম, কারণ শুধু তুমি আর আমিই জানতাম যে ওই সময়ে আমরা ওই ব্রিজের নিচ দিয়ে যাব। আর এটা বলার পরেই সাঙ্গুনের মাথার জট আরো খুলতে থাকে। আর তখনই ইউজং তার রূপ চেঞ্জ করে বলে এই চুতিয়া, আমার থেকে টাকা চাওয়ার সাহস কি করে হলো তোর? লজ্জা করে না? নিজেকে পুরুষ দাবি করিস? সাঙ্গুন তো তার কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে যায়। ইউজং তার ফোন বের করে দেখিয়ে বলে এই যে দেখ, এতগুলো মানুষ আমাকে মেসেজ করে বলছে শুধুমাত্র তাদের সাথে একটু দেখা করতে, আর তুই কি করে ভাবলি যে তোর মতো একটা উল্লুকা পাঠার সাথে আমি যাব? সাঙ্গুন রেগে ইউজং এর কলার চেপে ধরে বলে তোর কি মনে হয় শালি, তোকে পছন্দ করে বলে তোর সাথে ডেট করেছিলাম? আমি ভালোভাবেই জানি যে তুই প্লাস্টিক সার্জারি করিয়েছিস। আর তখনই গাড়ির মধ্যে বংজুন এসে বসে। আর এখানে বংজুনকে দেখে সাঙ্গুনের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। সে তাকে মারতে যাওয়ার আগেই বংজুন তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। আর এরপর তারা দুজনে ঠিক করে তারা সাঙ্গুনকে তাদের নিজেদের এলাকায় নিয়ে গিয়ে একটি শুনশান জায়গায় পুঁতে দিবে, না হলে সাঙ্গুন তাদের ব্যাপারে পুলিশকে সবকিছু জানিয়ে দিবে। আর তখনও সাঙ্গুনকে ওই দুজন ব্যক্তি ফলো করছিল। এরপর তারা সেই জায়গায় চলে আসে যেই জায়গাটা আমরা শুরুতেই দেখেছিলাম। আর এখানে এসেই ইউজং বারবার বলছিল যে এই জায়গার সাথে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এরপর ভাঙা বাড়িটির পিছনে তারা দুজনে কবর খুঁড়তে শুরু করে। কবর খুঁড়তে খুঁড়তে অনেকটা সময় পার হয়ে যায়। এরই মধ্যে সাঙ্গুনের জ্ঞান ফিরে আসে। সামনে ইউজংকে দেখে সাঙ্গুনের প্রচন্ড রাগ হয়। সে আবারও সাইকো হয়ে ওঠে আর বলে আমি তোর জন্য এত কিছু করলাম আর তুই আমাকে এইভাবে ঠকালি। এই বলে সে গাড়ি স্টার্ট করে ফুল স্পিডে গিয়ে ইউজংকে মেরে দেয়। আর এতে ইউজং এর কেস ক্লোজ হয়ে যায়। সাঙ্গুন বাইরে বেরিয়ে ইউজংকে বলতে থাকে আমাকে তোর উল্লুকা পাঠা মনে হয় তাই না? তুই তো কোনোদিন স্কুলেই যাসনি, তুই আমার যোগ্যই নোস শালি কতিয়া। এদিকে বংজুন এইসব দেখে অবাক হয়ে যায়। সে সাঙ্গুনকে মারতে আসে। আর এদিকে সাঙ্গুনের হাত তো বাধা ছিল, তাই সে তার সাথে লড়তে পারবে না বলে বংজুনকে থামতে বলে আর বলে আমাকে এখান থেকে যেতে দাও, আমি তোমাকে 50 মিলিয়ন দিব। বংজুন বলে তাহলে এখনই দে। সাঙ্গুন বলে আমার কাছে তো এখন এত টাকা নেই, আমি তোমাকে লোন নিয়ে দিব। কিন্তু বংজুন তার কোনো কথাই শোনে না। সে এই সব কিছু শেষ করতে চায়, এজন্য সে তাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলতে থাকে। যা উপর থেকে দেখে এরা দুজনেই ভয় পেয়ে যায়। তারা কোনো রকমে তার এইসব ছবি তুলে নেয়। আর এরপর আমরা ইউজং এর হাই স্কুলের সময়কার একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তাদের ক্লাসে একটি নতুন মেয়ে আসে যার নাম হলো জুয়ন। জুয়ন অনেকটা সুন্দরী ছিল, এজন্য স্কুল ফেস্টিভ্যালের কভার ফটোতে তার ছবি ছাপানোর জন্য ব্রডকাস্টিং ক্লাব থেকে তাকে সিলেক্ট করা হয়। কিন্তু ইউজং এইসব দেখে অনেক জেলাস হয়, কারণ প্রতিবারই কভার ফটোতে তার ছবি দেওয়া হতো। ইউজং জুয়নের ওপর অনেক রেগে যায়। ফেস্টিভ্যালের পরে ইউজং এসে জুয়নকে কংগ্রেটস করে আর বলে তুমি কভার ফটোতে অনেক সুন্দর লাগছো। জুয়ন তখন তাকে ধন্যবাদ জানায়। ইউজং তাকে বলে শনিবারে কি তুমি ফ্রি আছো? তাহলে আমি তোমার জন্য ব্লাইন্ড ডেট ঠিক করব, কারণ আমার পরিচিত অনেক ছেলেরাই তোমার সাথে ব্লাইন্ড ডেটে যেতে চায়। জুয়ন প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু ইউজং জোরাজুরি করলে সে রাজি হয়ে যায়। আর এরপর আমরা সেই পরিত্যক্ত বাড়িটি দেখতে পাই। সেখানে তারা জুয়নকে বেঁধে রেখেছিল। ইউজং 3টা ছেলের কাছে জুয়নকে রেখে দিয়ে চলে যায়। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে এরকমটা কি করে করতে পারে আমার জানা নেই। সেই 3টা ছেলে মাস্ক পরা ছিল। জুয়ন তাদের কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা 3জনে মিলে জঘন্যভাবে তাকে ধর্ষণ করে। আর তখনই জুয়নের ঘুম ভেঙে যায়। আর একে তোমাদের মনে আছে তো? এটা সেই ডক্টর যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, অর্থাৎ সেই জুয়নই হলো এই জুয়ন। জুয়ন এখনো সেদিনের কথা ভুলতে পারেনি। প্রায় রাতেই সে দুঃস্বপ্ন দেখত। সে তখন তার ধর্ষণকারীদেরকে গালি দিতে থাকে। আর এরপর আমরা গল্পের শুরুর দৃশ্য দেখতে পাই। ফায়ার ফাইটার্সরা ওই বিল্ডিং এর আগুন নেভাতে থাকে। এরই মধ্যে তারা সেখানে একজন ব্যক্তিকে খুঁজে পেয়ে যায়
যে বিল্ডিং এর নিচের ফ্লোরে মেঝেতে পড়েছিল। আর এরপর তাকে হসপিটালে আনা হয় আর তাকে জুয়নই তখন বাঁচায়। সকালে জুয়ন জগিং করছিল, তখন তার কাছে হসপিটাল থেকে ইমিডিয়েট কল আসে। একজন রোগী ব্যথার কারণে তাদের থেকে পেইন কিলার চাইতে থাকে, কিন্তু জুয়ন বলে আমরা আগেই আপনাকে অনেক ডোজ দিয়ে ফেলেছি, তাই আর এখন দেওয়া সম্ভব নয়, আপনাকে এখন সহ্য করতে হবে। লোকটি রেগে একটা গ্লাস ভাঙলে এক টুকরো ছিটকে এসে জুয়নের গাল কেটে যায়। তখন সেখানে চলমক নামের একজন ব্যক্তি ছিল। সে ওই রোগীর পা টিপে ধরে বলে, মনে হচ্ছে আপনার অনেক ব্যথা হচ্ছে, ব্যথার কারণে আপনার রাগ হলেও অন্য কারোর দিকে কাপ ছুঁড়ে মারা তো ঠিক নয়, তাই না? এই বলে সে লোকটিকে বলে ডক্টরের থেকে ক্ষমা চাইতে। জুয়ন বলে, এভাবে নেশা জাতীয় ওষুধ নিতে থাকলে প্রয়োজনের সময় এই ওষুধ আর আপনার উপর কাজ করবে না, 2-1 দিন সহ্য করুন, সব ঠিক হয়ে যাবে। আর তখন জুয়ন চলমককেও বলে, স্যার আপনি রোগীর সাথে এমনটা করতে পারেন না, হয়তো তার অনেক বেশি কষ্ট হচ্ছিল বলেই সে এমনটা করেছে। এরপর সে ওখান থেকে বেরিয়ে আসলে চলমক জুয়নকে ডেকে তার কার্ডটা দেয় আর বলে, আপনাকে দেখে বিপদগ্রস্ত মনে হচ্ছে, যদি আপনার কোনো সমস্যা থাকে অথবা যে কোনো মানুষকে খুঁজতে হলে বা কারো ইনফরমেশন লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। আসলে চলমক একটি এজেন্সি চালাতো, যাদের কাজ হলো মানুষের ইনফরমেশন বের করা বা কাউকে খুঁজে দেওয়া। এরপর জুয়ন সেই পুড়ে যাওয়া ব্যক্তির কেবিনে আসে। ডক্টর তখন সেই লোকটিকে বলছিল তারা অনেক চেষ্টা করেও তার পুরো চেহারা ঠিক করতে পারেনি। আর তখনই সে তার নাম পার্ক জিয়ং বলেছিল, যা শুনে জুয়ং হতবাক হয়ে যায়। চলে যাওয়ার সময় জিয়ং তাকে ধন্যবাদও জানায়। নামটা শোনার পর থেকেই জুয়ন অন্যমনস্ক হয়ে যায়। তার বয়ফ্রেন্ড জংমিন তার থেকে জানতে চায় তার কি হয়েছে, তাকে এরকম কেন লাগছে। জুয়ন জোর দিয়েই বলে তার কিছুই হয়নি, সে ক্লান্ত, তাই বাড়িতে চলে যাবে। জংমিন বুঝতে পারে জুয়নের কিছু একটা হয়েছে। লোকটার কথা মনে করে জুয়নের প্যানিক অ্যাটাক চলে আসলে তাড়াতাড়ি সে তার ওষুধ খেয়ে নেয়। রেগে সে ওখানকার কাজ ভেঙে ফেলে। আর এরপর রাতে সে হসপিটালের রেকর্ড থেকে জিয়ং এর ইনফরমেশন বের করে। জংমিন দেখে জুয়ন ওই পুড়ে যাওয়া লোকটার রিপোর্টের প্রিন্ট বের করেছে। এর কারণ জানতে চাইলে জুয়ন বলে সে শুধু একটা জিনিস চেক করতে চাইছিল। তখনই জংমিনের কাছে একটি কল চলে আসলে সে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। আর এরপর জিয়ং ওই রিপোর্টটা দেখছিল। কিছুক্ষণ পর সে চলমকের ভিজিটিং কার্ডটা বের করে দেখতে থাকে। পরদিন আমরা চলমকের অফিস দেখতে পাই। তখন সেখানে জুয়ন চলে আসে। জুয়ন একটা ছবি দেখে বলে, মনে হয় আপনি আগে পুলিশ ছিলেন। চলমক বলে, হ্যাঁ, কয়েক বছর সে পুলিশে ছিল, আর এজন্যই ক্লায়েন্ট তার উপর বিশ্বাস করতে পারে যে তাদের কাজ হয়ে যাবে। এরপর জুয়ন তাকে তার পারিশ্রমিক দেয়। চলমক বলে, আপনি তো অ্যাডভান্সের জায়গায় সব টাকা দিয়ে দিয়েছেন, আপনার জন্য কি করতে হবে বলুন। জুয়ন জিয়ং এর রিপোর্ট সহ আরো বাকি দুজনের ব্যাপারে জানতে চায় যারা তার ধর্ষণে শামিল ছিল। জুয়ন বলে, আমি শুধু জানতে চাই তারা এখন কোথায় আছে আর কি করছে। চলমক বলে, এই সামান্য কাজের জন্য এখানে এসেছেন? আমার মনে হয় আমি আপনার থেকে বেশি চার্জ করে ফেলেছি, এটা তো সামান্য একটা কাজ। আর এরপর জুয়ন সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় আমরা সেই দুজন ব্যক্তিকে এখানে দেখতে পাই যারা সাংগুনকে ফলো করছিল, অর্থাৎ তারা দুজনেই এই এজেন্সিতে কাজ করত। আর এরপর চলমক একজন ডিটেকটিভের সাথে দেখা করে এবং একটি রেপ কেস সম্পর্কে জানতে চায়, যেই কেসের সাথে জুয়নের দেওয়া 3টা নাম জড়িত ছিল। লোকটা তাকে তাদের সবার ফাইল দিয়ে চলে যায়। আর এরপর চলমক ওই কেসের ফাইলগুলো ঘাটাঘাটি করতে থাকে। আর তখনই সে দেখতে পায় যে এই কেসের ভিকটিম হলো জুয়ন। এদিকে রাতে জুয়ন জিয়ং এর রুমে আসে। আর এখানে একটা কথা না বললেই নয়, তোমাদের নিশ্চয়ই একে দেখে মনে হচ্ছে যে এটা জিয়ং নয়, বরং এটা বংজুন। কিন্তু প্রশ্ন হলো, জিয়ং এর জায়গায় বংজুন কি করে এলো, আর সে নিজেকে জিয়ং কেন দাবি করছে? এছাড়াও তোমাদের হয়তো মনে আছে জিয়ংকে আগুনে পুড়িয়ে দেওয়ার সময় সে চেয়ারে বসেছিল, অথচ এই ব্যক্তি মেঝেতে পড়েছিল। তোমাদের এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, শুধু আর একটু ধৈর্য ধরো। তো জুয়ন জিয়ং এর রুমে এসে তাকে দেখতে থাকে। আর এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। আমরা দেখি জুয়ন একটি কফি শপে বসে কারোর জন্য অপেক্ষা করছে। তখন সেখানে একটি ছেলে চলে আসে যার নাম হলো জিয়ং। এটাই হলো টিনেজ বয়সের জিয়ং। জিয়ং জুয়নের সাথে দেখা করতে এখানে এসেছিল। রাতে তুষারের মধ্যে তারা দুজনে একসাথে হাত ধরে হাঁটছিল। জুয়ন জিয়ংকে অনেক পছন্দ করত।
কারণ জিয়ং তার অনেক খেয়াল রাখতো। জুয়ন তার হাত ধরে বলে, তোমার হাত দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল, তার হাতও তোমার হাতের মতোই ছিল। জুয়নের জিয়ংকে খুবই ভালো লাগতো। রাত প্রায় 10টা বেজে গেছিল, তাই তারা তাড়াতাড়ি সেখান থেকে ফিরতে থাকে। আর তখনই সেখানে মাস্ক পরা 2টা ছেলে চলে আসে, যাকে দেখে জুয়ন অনেক ভয় পেয়ে যায়। আর এই ঘটনা দেখে আমরা বুঝতে পারি ছেলেগুলো জুয়নকে একাধিকবার রেপ করেছিল। তখন তারা জিয়ংকেও মারতে শুরু করে, আর এরপর তারা জুয়নের গায়েও হাত তোলে। এরপর পুলিশ স্টেশনে অপরাধীদের কনফার্ম করার জন্য জুয়ন সেখানে বসেছিল। আর তখনই সে ওখানে জিয়ংকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর পুলিশকে জিজ্ঞেস করে জিয়ংকে কেন এখানে রাখা হয়েছে, তার উপরেও তো হামলা হয়েছিল। পুলিশ বলে এই সব কিছু ওই হারামজাদার প্ল্যান ছিল। জুয়নের তখন জিয়ংকে দেখে প্যানিক চলে আসে, যে মানুষটিকে সে এতটা বিশ্বাস করেছিল সে তার সাথে এটা কিভাবে করতে পারে। সে বসে প্রচুর কান্না করতে থাকে। জুয়ন এইসবই ভাবছিল। তখনই চলমক তাকে কল করে বলে সে ওই 3 জনের খোঁজ বের করে ফেলেছে। চলমক বলে 3 জনের মধ্যে ইউজুন নামের ছেলেটি ব্যাংক ডাকাতি আর রেপের মতো অপরাধের জন্য প্রায়ই জেলে যাওয়া আসা করত। এরপর হঠাৎ 3 বছর আগে জেলের মধ্যেই সে আত্মহত্যা করে ফেলে। কারণ হলো জেলের সবাই তাকে প্রচন্ড নির্যাতন করত, কারণ সব কয়েদিরা জেনে গেছিল যে সে একটা বাচ্চা মেয়েকে রেপ করেছে। আর ইয়ংসন নামের দ্বিতীয় ছেলেটি ড্রাগ এডিক্ট হয়ে পড়েছিল, আর কিছু বছর আগে ড্রাগের ওভারডোজের জন্য সে মারা গেছে। চলমক বলে কর্মের ফল যে আমাদেরকে পেতেই হবে, এটার উপরে আমার বিশ্বাস আরো বেড়ে গেল। এরপর চলমক তৃতীয় ব্যক্তি পার্ক জিয়ং এর কথা বলে। সে বলে জিয়ং এখন পাজু নামক একটি জায়গাতে থাকে। আর এটা শুনে জুয়ন মনে করে এটা আসলে সেই জিয়ং নয় যাকে সে ভেবেছিল। পরদিন জুয়ন আর জংমিন বসে লাঞ্চ করছিল, আর তখনই চলমক তাকে আবারও কল করে বলে তার ইনফরমেশনে একটু ভুল ছিল। চলমক বলে জিয়ং এখন পাজুতে নয়, সে এখন আপনার আশেপাশেই রয়েছে। আর এটা শুনে তো জুয়ন অবাক হয়ে যায়। চলমক বলে সে এখন আপনাদের হসপিটালের 402 নাম্বার রুমে রয়েছে। একটি পুরানো বাড়িতে আগুন লাগার ফলে তার শরীর পুড়ে গেছে। এই অ্যাক্সিডেন্টে শুধুমাত্র জিয়ংই বেঁচে গেছে। এদিকে জিয়ং এর জ্ঞান ফিরলে সে বেড থেকে উঠে ব্যান্ডেজ খুলতে থাকে, আর জুয়ন তাড়াতাড়ি সেই দিকে যেতে থাকে। রুমের সামনে এসে জুয়ন কিছুতেই ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। বাইরে দাঁড়িয়ে থাকলে জিয়ং এটা দেখতে পায়। দরজা খুলতেই যাবে, আর তখনই সেখানে পুলিশ অফিসার চলে আসে এবং তারা জিয়ংকে ইনভেস্টিগেশন করার জন্য জুয়নের থেকে পারমিশন চাইতে থাকে, এবং জুয়ন তাদের পারমিশন দিয়ে দেয়। পুলিশ জিয়ং এর থেকে জানতে চায় সে ওই পোড়া বাড়িতে কি করতে গিয়েছিল। জিয়ং বলে সে নিজ থেকে ওখানে যায়নি, তাকে অজ্ঞান করে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল। সেখানে 2 জন ব্যক্তি মারামারি করছিল, যাদেরকে আমি দেখতে পাইনি। হয়তো তাদের মধ্যে একজন আমাকে বাঁচাতে চাইছিল, তাই তারা লড়াই করছিল। জিয়ং বলে এরপর সেখানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন পুলিশ তার ফিঙ্গারপ্রিন্ট নিতে গেলে জিয়ং তাদেরকে দেখায় তার সবগুলো আঙুল পুড়ে গেছে, এজন্য তারা তার ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে না। আর তখন একজন পুলিশ তাকে জানায় তারা তার আন্টিকে খবর দিয়েছে, সে তাকে দেখতে খুব শীঘ্রই এখানে চলে আসবে। এদিকে জুয়ন প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে গিয়েছিল। সে একটি নাইফ হাতে নিয়ে দেখছিল। অনেক রেগে সে নাইফটা নিয়ে জিয়ং এর রুমে চলে আসে আর তাকে বলে আমার সামনে তুমি কেন এলে? অনেক কষ্টে আমি তোমাকে ভুলেছিলাম। জিয়ং বলে এখানে তোমার সাথে দেখা হয়ে যাবে এটা আমি ভাবিনি। শেষ পর্যন্ত তুমি একজন ডক্টর হয়েই গেছো, তোমার সাথে অনেক কথা আছে, আমার পাশে এসে বসো। আর জুয়ন তখন রেগে গিয়ে নাইফটা দিয়ে তার গলায় স্ট্যাব করে দেয় আর বলে আমি 1000 বার স্বপ্ন দেখেছি যে আমি তোমার গর্দান কেটে ফেলেছি। সে বারবার তাকে স্ট্যাব করতে থাকে, কিন্তু একটু পর সে দেখে যে সবকিছুই তার কল্পনা ছিল। আর তখনই সে দেখে জিয়ং হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে। এমনকি চলে যাওয়ার সময়ও সে জিয়ংকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। রিসেপশন থেকে জিয়ন জানতে পারে জিয়ং হসপিটাল থেকে ডিসচার্জ করেছে। আর এই শুনে সে দৌড়ে জিয়ং এর পিছু পিছু যেতে শুরু করে এবং এইবার সাহস করে সে লিফটের মধ্যে তাকে জিজ্ঞেস করে আমাকে কি তুমি চিনতে পারোনি? জিয়ং তাকে চিনতে পারে না। জুয়ন বলে তুমি আমাকে কিভাবে চিনতে পারো না? জিয়ং তখন কি বলবে বুঝতে পারে না এবং তাকে লিফটের মধ্যে আসতে বলে। জুয়ন তখন সাহস করে লিফটে আসে এবং বলে আমাকে না চেনার ভান করো না, আমি ভালো করেই জানি যে তুমি কে। জিয়ং তাকে বলে যে জিয়ংকে তুমি চেনো তার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নেই, তুমি তো আমার দিকে তাকানোর সাহসই পাচ্ছ না।
তাই আমাকে চেনার কোনো দরকার তোমার নেই। এই বলে সে চলে যায়। জুয়ন তখন কান্না করতে থাকে আর এরপর আবারও সে দৌড়ে জিয়ং এর ট্যাক্সির সামনে চলে আসে আর তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি এখনো রাতে ঠিকভাবে ঘুমাতে পারি না, এক রাতের জন্য হলেও আমি শান্তি মতো ঘুমাতে চাই। জিয়ং তাকে বলে, তুমি আমার কিছু করতে পারবা না। আর এরপর সে চলে যায়। জুয়ন মনে মনে বলে, তোমার মনে হয় আমি কিছু করতে পারবো না, কিন্তু আমি তোকে জানে মেরে ফেলবো। তখন আমরা দেখি তার বয়ফ্রেন্ড জংমিন এই সব কিছুই দেখছিল। জুয়ন তাকে বলে, কখনো কি কাউকে এত বেশি ঘৃণা করেছো যে তাকে খুন করতে ইচ্ছে করেছে? জংমিন বলে, পার্ক জিয়ং কি তোমার জীবনের সেই জন? জুয়ন তখন কথাটা এড়িয়ে যায় আর তাকে ডিউটিতে চলে যেতে বলে। জংমিন জুয়নের এরকম আচরণের কারণটা বুঝতে পারে না। যাই হোক, এরপর আমরা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যাই। সেদিন রাতে বংজুন ডক্টর সাঙ্গুন আর ইউজংকে সেই কবরে মাটি চাপা দিয়ে দেয় আর সাঙ্গুনের পোশাক আর সানগ্লাস পরে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা চলমুকের একজন ক্লায়েন্টকে দেখি যে চলমুকের কাছ থেকে একজন ব্যক্তির খোঁজ করছিল। চলমুক তাকে বলে সে ওই ব্যক্তির খোঁজ পেয়ে গেছে, কিন্তু ইনফরমেশনগুলো অ্যাকিউরেট কিনা সেটা যাচাই করেই তাকে জানিয়ে দিবে। মেয়েটি প্রেগনেন্ট ছিল। আর তখন আমরা দেওয়ালের একটি ছবি দেখে বুঝতে পারি যে এটা আসলে ডক্টর সাঙ্গুনের স্ত্রী, অর্থাৎ ইউজং এর সাথে সাঙ্গুনের পরকীয়ার সম্পর্ক ছিল। আর এখানেই আমরা বুঝতে পারি কেন সাঙ্গুনের সাথে এত খারাপ কিছু হলো। সবই তার কর্মের ফল ছিল। সাঙ্গুনের স্ত্রী তার খোঁজ করছিল, এজন্যই চলমুকের ওই দুজন এজেন্ট শুরু থেকেই সাঙ্গুনকে ফলো করছিল। তারা হন্তদন্ত হয়ে চলমুকের অফিসে ছুটে এসে চলমুককে সাঙ্গুনের সমস্ত ছবি দেখায়, যেখানে তারা সাঙ্গুনের মার্ডার হওয়ার দৃশ্যটিরও ক্যাপচার করেছিল। তারা তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করে দেয়। আর এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। জিয়ং জাঙ্গিলকে মারার প্ল্যান করে আর বলে রাত 8টায় দেখা করে সে তাকে তার পাওনা টাকা দিয়ে দিবে। রাতে জাঙ্গিল জিয়ং এর সাথে দেখা করতে বের হয় আর তখনই সেখানে গাড়ি নিয়ে হাজির হয় বংজুন। সে জাঙ্গিলকে বলে, অনেকদিন পর দেখা হলো, কমসে কম হাই তো বলতে পারিস। তখন আমরা 6 মাস আগের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। 6 মাস আগে বংজুন জেলের মধ্যে যেই সেলে থাকতো সেই সেলেই তার সাথে পরিচয় হয়েছিল জাঙ্গিলের। সেদিন বংজুন জেল থেকে ছাড়া পায়, তাই সে অনেকটা খুশি ছিল। বংজুন জাঙ্গিলকে তার ফোন নাম্বার দিয়ে বলে, 1 মাস পর যখন তুই ছাড়া পাবি তখন আমাকে কল করিস, আমি তোর কাজে আসতে পারি। আর এরপর বংজুন জেলের বাইরে আসতে দেখতে পায় ইউজং তাকে নিতে এসেছে। তারা দুজন একসাথে সমস্ত ধান্দা চালাতো। এরপর তারা দুজনে আবারও ধান্দা করতে শুরু করে। তাদের কাজ ছিল ইউজং মালদার পার্টির কাউকে বয়ফ্রেন্ড বানাবে আর এরপর বংজুন তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তাদের থেকে টাকা হাতিয়ে নিবে। এভাবেই তাদের দিনকাল ভালোই চলছিল। একদিন রাতে বংজুনের কাছে হঠাৎ জাঙ্গিল কল করে আর তখন সেই রেস্টুরেন্টেই আমরা সাঙ্গুন আর ইউজংকে বসে থাকতে দেখি। আর এরপর বংজুন জাঙ্গিলের সাথে দেখা করতে আসে আর জাঙ্গিল তাকে পুরো ঘটনা খুলে বলে। দূর থেকে বংজুন জিয়ংকে দেখে কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে আগে থেকেই চিনত জিয়ং তাদের স্কুলেই পড়তো। আর বংজুনই জাঙ্গিলকে বলেছিল যে জিয়ং এর বাবার সত্যিকারের ইন্স্যুরেন্সের টাকা কত সেটা ভালোভাবে খুঁটিয়ে দেখতে। যাই হোক, এরপর সেদিন রাতে মিস্টার পার্ক চার্জে বসেছিল। সে একজন নানের সাথে কথা বলে। মিস্টার পার্ক তার ছেলেকে নিয়ে অনেক চিন্তিত ছিল। নান বলে সে তার ছেলের জন্য দোয়া করবে। মিস্টার পার্ক বলে শুধু দোয়া করলেই হয় না, চেষ্টাও তো করতে হয়। কোনো কিছুই ঠিক হবার নয়, সবকিছুই আমি ঈশ্বরের ওপর ছেড়ে দিলাম। চলে যাওয়ার সময় তার সেই প্রতিবেশী তাকে বলে আজকে তার জন্মদিন, তাই তারা তার জন্য ছোট্ট একটা পার্টি রেখেছে। কিন্তু মিস্টার পার্ক বলে সে এখন আর ছোট নেই আর তার শরীরটা আজকে একদমই ভালো লাগছে না, তাই বাসায় গিয়ে সে আরাম করতে চায়। মহিলাটি তাকে থেকে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করলেও সে ওখান থেকে চলে আসে। আর তখনই মহিলাটি বলতে থাকে অন্তত কেক তো নিয়ে যেতে পারতেন। এই বলে সে কেক আনতে চলে যায়। মিস্টার পার্ক ওই গলি দিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই তারা দুজনে গাড়ি নিয়ে প্রবল বেগে তাকে ধাক্কা মারে। এতে কাজ না হলে তারা গাড়ি রিভার্স করে আবারও তাকে ধাক্কা দেয়। এরপর জাঙ্গিল গিয়ে চেক করে সে বেঁচে আছে কিনা। আর তখনই সে ওখানে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে গেলে মহিলাটি কেক ফেলেই দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।
গলিটার পাশে আরো একটি ছোট্ট গলি ছিল, সেটা অন্ধকার থাকায় মহিলাটি পালাতে সক্ষম হয়। আর তখন তারা দেখে যে মিস্টার পার্ক তখনও মারা যায়নি। তারা তাকে গাড়ির ডিগিতে তোলে এবং জাঙ্গিল শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। বংজুন বলে এটাকে এখন আর ন্যাচারাল ডেথ মনে হবে না, এখন আমরা কি করব? জাঙ্গিল বলে যাই হয়ে যাক না কেন টাকা তো আমি নিয়েই ছাড়বো। আর ওই রাতেই সাঙ্গুন আর ইউজং গিয়েছিল লিটনের ফ্ল্যাটে। ইউজং বংজুনের জন্য অপেক্ষা করছিল, যেন সে তার ভাই সেজে এসে সাঙ্গুনের থেকে ব্ল্যাকমেল করে টাকা নিতে পারে। বংজুন কল না তোলায় সে তাকে মেসেজ করে দেয়, আর তখন এই মেসেজ দেখে বংজুন নতুন করে একটি প্ল্যান সাজায় আর জাঙ্গিলকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর বংজুন ইউজংকে পুরো প্ল্যান বলে, আর প্ল্যান মাফিক বংজুন লাশটাকে নিয়ে একটি ওভারব্রিজের উপরে ওঠে। আর এই দিক থেকে ইউজং প্ল্যান মতো গাড়ি চালানোর সময় সাঙ্গুনকে সিডিউস করছিল, আর এই সুযোগেই বংজুন লাশটাকে সাঙ্গুনের গাড়ির উপরে ফেলে দিয়েছিল। এভাবেই তারা সাঙ্গুনকে ফাঁসিয়েছিল। এই সব কিছু জেনে জাঙ্গিল বলে সেদিন লাশটাকে দাফন করে দিলে এত কিছু হতো না। তারা দুজনে জিয়ং এর কাছে টাকা নিতে যাচ্ছিল। বংজুন বলে যা হয়েছে হয়ে গেছে, এখন আমাদের এই টাকা তোলার পালা। জাঙ্গিল বলে যদি ও টাকা না দেয় তাহলে ওকে মেরে আমি চায়না চলে যাব। বংজুন বলে তোর চায়না যাওয়ার এত তাড়া কেন? তুই কি এমন কিছু করেছিস যেটা আমি জানি না? তখন আমরা দেখি পুলিশ ফোর্স সেই পুলিশ ইন্সপেক্টরের লাশ জাঙ্গিলের আস্তানায় খুঁজে পেয়ে গেছে। আর সিসি ক্যামেরার মাধ্যমে তারা জানতে পেরেছে যে খুনটা জাঙ্গিল করেছে। এজন্য তারা জাঙ্গিলকে তন্ন তন্ন করে খুঁজছিল। এদিকে জিয়ং একটি গাড়ির মধ্যে জাঙ্গিলের জন্য অপেক্ষা করছিল, আর সে বসে প্র্যাকটিস করছিল কিভাবে সে জাঙ্গিলের ওপর হঠাৎ হামলা করবে। সেখানে জাঙ্গিল চলে এলে হাতুড়িটা সে তার হাতের কাছে রেখে দেয়। এরপর সে তাকে নিয়ে যেতে শুরু করলে বংজুনও গাড়ি নিয়ে তার পিছু করতে থাকে। সামনে একটি চেকিং চলছিল। তখন আমরা দেখতে পাই পুলিশ বংজুনকে খুঁজছিল সাঙ্গুনের মার্ডারের জন্য। এজন্য বংজুন গাড়ি রেখেই ওখান থেকে জঙ্গলের মধ্য দিয়ে পালাতে শুরু করে। এদিকে জিয়ং জাঙ্গিলকে সেই ভাঙা বাড়ি লোকেশনে নিয়ে আসে। সে জাঙ্গিলকে একটি ব্যাগ দেয় যার মধ্যে শুধু কাগজ ছিল, আর তখনই সে তার উপর হামলা করে দেয়, কিন্তু উল্টে সেই জাঙ্গিলের হাতে মার খায়। তখন জাঙ্গিল বংজুনকেও কল করে সেখানে ডেকে নেয় এবং জিয়ংকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। বংজুন দেখে খবরে তার চেহারা চলে এসেছে। খবরে বলা হয় যে সে একটি লং কোট পরে আছে, আর এই দেখে সে পাগলের মতো চিৎকার করতে থাকে। জাঙ্গিল বলে চায়না যাওয়ার জন্য আমাদের জাহাজ চলে আসছে, জাহাজে উঠলেই সব ঠিক হয়ে যাবে। বংজুন বলে সব জায়গায় পুলিশ আমাদের ঘিরে রেখেছে, আমরা বন্দর পর্যন্ত কিভাবে পৌঁছাবো? আর তখনই হঠাৎ জিয়ংকে দেখে বংজুনের মাথায় আরো একটি আইডিয়া আসে, আর জিয়ংকে দেখে মনে মনে বলতে থাকে তার বয়স এবং উচ্চতা ঠিক আমার মতোই। আর তখন সে হঠাৎ ভাঙা গ্লাস দিয়ে জাঙ্গিলের গলায় স্ট্যাব করে দেয় আর তাকে মেরে ওপর থেকে নিচে ফেলে দেয়। কিছুক্ষণ পরে জিয়ং এর জ্ঞান ফিরলে বংজুন তার শরীরে থাকা কোট তাকে দিয়ে দেয় এবং জিয়ং এর ঘড়িটা সে নিজের হাতে পরে নেয়। সে তার আইডি কার্ডটাও নিয়ে নিয়েছিল। জিয়ং তার থেকে জানতে চায় সে কে। বংজুন বলে আজ থেকে তোর জীবন আমার, এখন থেকে আমি তুই আর তুই হলি আমি। জিয়ং তো এই সব শুনে অবাক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। বংজুন বলে এই মুহূর্ত থেকে আমি পার্ক জিয়ং আর তুই হলি বংজুন। আসলে বংজুন ভাবছিল যেহেতু তার চেহারা সবার সামনে চলে এসেছে, এজন্য সে জিয়ংকে মেরে ফেলে সবাইকে বোঝাবে যে সে নিজে মারা গেছে, আর সে জিয়ং এর পরিচয়ে নতুন ভাবে জীবন শুরু করবে। আর এরপর সে সেখানে পেট্রোল ঢালতে শুরু করে। জিয়ং তাকে বারবার মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। বংজুন তার উপর পেট্রোল ঢেলে দেয় আর বলে তখন থেকে চিৎকার করে যাচ্ছিস, সিনিয়রদের সম্মান করতে জানিস না? গোহিউ হাই স্কুলে আমি তোর থেকে 3 বছরের সিনিয়র ছিলাম, তুই ভুলে গেছিস? জিয়ং তখন তার থেকে ক্ষমা চাইতে থাকে আর তাকে স্যার বলে ডাকতে থাকে। বংজুন তাকে তার চশমা পরিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়, আর দেখতে দেখতে জিয়ং আর জাঙ্গিল দুজনকেই আগুন ঝলসে পুড়িয়ে দেয়। বাড়িটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন ছিল, এজন্য সেখানে অনেক কাঠ ছিল, যার কারণে একটি ব্লাস্ট হয়, আর এতে বংজুন নিজেও বিল্ডিং এর ভাঙা অংশের নিচে চাপা পড়ে যায়। আর দেখতে দেখতে পুরো বিল্ডিং এ আগুন লেগে যায়। ওপর থেকে জ্বলন্ত কাঠ পড়ে বংজুনের চেহারাও পুড়ে যায়। এই সব ভেবেই বংজুন ভয় পেয়ে যায়। আর আমরা বর্তমান সময়ে চলে আসি। এরপর বংজুন জিয়ং এর ফ্ল্যাটের সামনে চলে আসে, আর সে তো নতুন জীবন পাওয়ায় অনেক খুশি হয়ে যায়।
সে তো জানে না যে তার জন্য কি অপেক্ষা করে রয়েছে। এরপর সে জিয়ং এর রুমে চলে আসে আর ড্রিঙ্কস করে সোফায় শুয়ে পড়ে। পরদিন সকালে বংজুনের একটি কলের রিংটোনে ঘুম ভাঙে। তাকে ব্যাংক থেকে বলা হয় যে তার বাবার ইন্স্যুরেন্স ক্লেম তাদের ব্যাংক পাশ করে দিয়েছে, যা শুনে সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখন তারা তাকে বলে অ্যাকাউন্টের নমিনেশনে সমস্যা আছে, কারণ মিস্টার পার্ক মারা যাওয়ার 1 সপ্তাহ আগে নমিনির নাম চেঞ্জ করে দিয়েছে। ব্যাংক কর্মকর্তা তাকে বর্তমান নমিনির সাথে কথা বলতে বলে। তাড়াহুড়ো করে চার্জের দিকে যাওয়ার সময় হঠাৎ তার চলমকের সাথে ধাক্কা লেগে যায়। সে চলেই আসছিল আর তখন চলমক তাকে ডেকে তার ওষুধের কৌটো ফেরত দিয়ে বলে তার পকেট থেকে ওটা পড়ে গিয়েছিল। আসলে চলমককে এই কাজটা করার জন্য জুয়ন তাকে বলে দিয়েছিল, কারণ চলমক তার ওষুধটি বদলে ফেন্টানিল নামক অন্য একটি ওষুধ দিয়েছে, যেটা মারাত্মক শক্তিশালী ব্যথানাশক ওষুধ, যেটার ওভারডোজের ফলে মৃত্যুও ঘটতে পারে। চার্জে এসে বংজুন ওই নানকে বলতে থাকে তার বাবার টাকা ফেরত দিতে, কারণ এই টাকায় শুধুমাত্র তারই হক রয়েছে। নান তাকে তার বাবার ভয়েস রেকর্ডিং শোনায়, যেখানে সে শুনতে পায় তার বাবা নিজ ইচ্ছায় তার ইন্স্যুরেন্সের টাকা চার্জের চ্যারিটিতে দান করেছেন। এই শুনে বংজুন অনেক রেগে যায় আর পেছন ঘুরে দেখতে পায় সেখানে জুয়ন বসে আছে। বংজুন তাকে বলে, তুই এখানে কি করছিস? আমার পিছু করছিস? ঠিক আছে, বল যে আমি তোর কি ক্ষতি করেছি। জুয়ন চুপচাপ তার কথা শোনে। তখন বংজুনের জ্বালা পোড়া শুরু হলে সে ওই কৌটার ওষুধ খেয়ে নেয়, আর ওই ওষুধ খাওয়ার পর থেকেই সে আরো বেশি অসুস্থ হতে থাকে। বাড়ি ফেরার পথে সে ওই গলি দিয়ে যাওয়ার সময় তার মিস্টার পার্কের কথা মনে পড়ে যায় আর সে সাইকোদের মতো হাসতে থাকে। তখনই সেখানে জুয়ং চলে আসে। বংজুন বলে, ঠিক আছে, আমি তোকে সবকিছু সত্যি বলে দিব, হয়তো তাহলেই তুই আমার পিছু ছেড়ে দিবি। সে তাকে বলে যে সে আসলে পার্ক জিয়ং নয়, সে আসলে বংজুন। জুয়ন বলে, তাহলে তুমি তোমার বাবার ইন্স্যুরেন্সের টাকা কেন চাইছিলে? জুয়ন তাকে বলে, তুমি এখনো আগের মতোই আছো, আগের মতোই হারামখোর। তখন বংজুন আরো অসুস্থ হয়ে পড়ে। সে জুয়নের চুল টেনে ধরে বলে, আমি সে নই। আর এরপর সে মাথা ঘুরে ময়লার স্তূপের মধ্যে পড়ে যায়। জুয়ন তখন সেই নাইফটা বের করে যখনই তার দিকে এগিয়ে যাবে, তখনই সেখানে জংমিন চলে আসে এবং তাকে থামতে বলে। জংমিন বলে, প্লিজ এরকমটা করো না, যদি তুমি এমন করো তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, তোমার লাইফ, ক্যারিয়ার, সবকিছু। জুয়ন বলে, আমি পরোয়া করি না। জংমিন বলে, আমি সবকিছু জানি যা তোমার সাথে হয়েছিল, আমি এ ব্যাপারে খোঁজ নিয়েছিলাম। যেদিন থেকে জিয়ং হসপিটালে এসেছিল সেদিন থেকে তুমি অদ্ভুত আচরণ করছিলে, তাই আমি এ বিষয়ে খোঁজ নিয়েছিলাম। জুয়ন বলে, তাহলে তো তোমার আমাকে থামানো উচিত নয়, তুমি তো জানো এটা করা জরুরি। জংমিন বলে, জানি, আমি যদি পারতাম তাহলে ওকে সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু দিতাম, কিন্তু এই পর্যন্ত আসতে তুমি অনেক পরিশ্রম করেছো। এরকম জঘন্য মানুষের জন্য তুমি তোমার জীবন, তোমার ক্যারিয়ার বরবাদ করো না। জুয়ন এটা শুনে কান্না করতে থাকে। সে তার হাতে থাকা নাইফটা তখন ফেলে দেয় আর রাগে কষ্টে চিৎকার করে সে তাকে মারতে থাকে। আজকে সে তার মনের সমস্ত ক্ষোভ বের করে দেয় আর তাকে বলে, এই চেহারা আমি কখনোই ভুলবো না। যাওয়ার পথে জংমিন তাকে সান্ত্বনা দিয়েছিল আর তখনই তার কাছে একটি কল আসে। জুয়ন কি হয়েছে জানতে চাইলে জংমিন বলে তার একজন আত্মীয় অসুস্থ হয়েছে। জংমিন যেতে না চাইলেও জুয়ন তাকে সেখানে যেতে বলে। জুয়ন বলে সে একদমই ঠিক আছে। এদিকে বংজুন সেখান থেকে তার অ্যাপার্টমেন্টে চলে আসে। তার জ্বালাপোড়া কিছুতেই কমছিল না। তখন সে লক্ষ্য করে দেখতে পায় এই ওষুধগুলো তার ওষুধের থেকে কিছুটা অন্যরকম দেখতে। সে বুঝতে পারে যে ব্যক্তির সাথে তার ধাক্কা লেগেছিল সেই তাকে এই ওষুধ দিয়েছে। তখনই পুলিশ তাকে কল করে পুলিশ স্টেশনে যেতে বলে, কারণ তারা তার স্টেটমেন্টের মধ্যে গরমিল খুঁজে পেয়েছে। তারা তার কাছেই আসছিল। আর এদিক থেকে বংজুনও সব বুঝতে পেরে পালিয়ে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাতে শুরু করে। সে জিয়ং এর পাসপোর্ট খুঁজছিল আর তখনই সে একটি বক্সের মধ্যে জুয়নের সেই পোস্টারটা দেখতে পায়, যেটার জন্যই জুয়নকে রেপ করা হয়েছিল। আর তখনই বংজুনের কিছু মনে পড়ে যায় আর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। তখন বংজুনের টিনেজ বয়স ছিল। সে একটি বারে আসলে তার সাথে ইউজং এর দেখা হয়ে যায়। ইউজং তখন বলে স্কুলের একটি মেয়ের জন্য সে অনেক বিরক্ত। জুয়নের পোস্টার দেখিয়ে বলে এই মেয়েটির জন্য স্কুলে তার মান কমে গেছে, কারণ মেয়েটি তার
থেকেও অনেক বেশি সুন্দরী ছিল। ইউজং বলে, ওকে আমি কিভাবে শায়েস্তা করব এটা বল। বংজুন বলে, আমি কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছি, আমি এখন কিছু করতে পারবো না। স্কুলের অন্য হারামি ছেলেদেরকে বল মেয়েটিকে রেপ করতে, আমার একটা চেনা জায়গা আছে। আর এখানেই আমরা বুঝতে পারি কেন আজকে বংজুন এইখানে রয়েছে। বংজুনের এসব মনে পড়ায় সে হাসছিল। এরপর পুলিশ তার অ্যাপার্টমেন্টে আসলে তাকে খুঁজে পায় না, কারণ বংজুন আগেই পালিয়ে গেছে। বংজুন একটি জায়গায় এসে বসলে তখনই তার কাছে একটি নোটিফিকেশন চলে আসে, যেখানে সে দেখতে পায় যে ক্যালেন্ডারের 30 দিন সম্পন্ন হয়ে গেছে। তোমরা তো জানোই জিয়ং এর সবকিছু সে নিয়ে নিয়েছিল। এটা দেখে বংজুন কিছুই বুঝতে পারে না। সে মনে মনে ভাবে আজকে হয়তো হারামিটার জন্মদিন ছিল। আর তখনই সেখানে একটি গাড়িতে করে কয়েকজন লোক এসে তাকে জোর করে ধরে নিয়ে যায়। এদিকে আমরা দেখি জংমিন তার কোনো আত্মীয়কে দেখতে যায়নি, বরং সে রাস্তার একপাশে বসেছিল। তখনই জুয়ন তাকে কল করে বলে দেখা হয়েছে। জংমিন বলে, আমি এখনো ওখানে যাচ্ছি। জুয়ন তখন বলে, সেদিনের পর থেকে আমি প্রত্যেকটা রাতেই তাকে স্বপ্ন দেখি, আর দেখি আমি তার গলায় ছুরি মেরে দিয়েছি। স্বপ্নের মধ্যে আমি তাকে 1000 বার মেরে ফেলেছি, কিন্তু তারপরও একবারও আমি শান্তি অনুভব করতে পারিনি। আজকে তাকে মেরে ফেললেও হয়তো আমি খুশি হতে পারতাম না। জুয়ন তখন সেই নাইফটা আবারও জায়গা মতো রেখে দেয়। আর এদিকে জংমিনের সামনে একটি গাড়ি এসে থামলে সে ওই গাড়িতে উঠে গিয়ে বসে, আর তাকে একটি নির্জন জায়গায় ছেড়ে দেওয়া হয়। আর এরপর সে একটি ফ্যাক্টরিতে গোপন জায়গায় ঢুকে যায়। সে কিছু একটা করার জন্য তৈরি হচ্ছিল। তখনই সেখানে লোন শার্ক চলে আসে, যার থেকে জিয়ং টাকা ধার নিয়েছিল। সে জংমিনকে বলে, আমি শুনলাম আজকে তুমি এখানে শেষবারের মতো কাজ করছো, তুমি হঠাৎ কাজ কেন ছেড়ে দিচ্ছ, কোনো সমস্যা হয়েছে? জংমিন বলে, না, এই কাজটা করে ঘরের লোন শোধ করেছি, আর তাই এখন খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি, তাই কাজটা ছেড়ে দিচ্ছি। লোন শার্ক তখন বলে, কাজটা আসলেই সহজ নয়, তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। এই বলে সে তাকে উপহার স্বরূপ কিছু টাকা দিয়ে চলে যায়। এদিকে আমরা দেখি বংজুনকে সেই লাশ কাটা ঘরে বেঁধে রাখা হয়েছে, যেখানে জিয়ংকেও আনা হয়েছিল। আর সেখানেই আমরা জংমিনকে দেখে বুঝতে পারি যে এখানে যে ডক্টর শরীর কেটে অঙ্গ প্রত্যঙ্গ বের করে, এটা অন্য কেউ না, এটা হলো জুয়নের বয়ফ্রেন্ড জংমিন। জংমিন তখন লোকটির গায়ে পোড়ার দাগ দেখে সে তার মুখ খুলে দেখে তো শকড হয়ে যায়, আর বলে, দেখেছো ভাগ্য তোমাকে কোথায় নিয়ে এসেছে মিস্টার পার্ক জিয়ং। বংজুন তখন কিছু বললে সে বুঝতে পারে না, এজন্য সে তার মুখের বেল্ট খুলে দেয়। বংজুন তখন বলে, আমাকে মেরো না প্লিজ, তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি পার্ক জিয়ং নই, আমার নাম বংজুন। জংমিন বলে, মনে আছে ওই দিন তুমি হসপিটালে কি বলেছিলে? এই বলে সে তার মুখ থেকে মাস্ক সরিয়ে দিয়ে বলে, তুমি তোমার নাম পার্ক জিয়ং বলেছিলে। বংজুন বলে, সেদিন আমি মিথ্যা বলেছিলাম। বংজুন তার কাছে আকুতি মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। জংমিন তখন বলে, তোমাদের থেকে সত্য আশা করাটাও বোকামি। এই বলে সে তার মুখ বেঁধে দেয়। আর তখন সে তার হাতের অ্যানেস্থেসিয়া দেখে বলে, আমি প্রত্যেকবার কাটাছেঁড়া করার আগে তাদের বেহুশ করে ফেলি, কিন্তু তোমাকে করব না। জংমিন তখন বলে, যখনই আমি তোমার মুখ দেখেছি তখনই আমি প্রথমবারের মতো ফিল করেছি যে আমি এই কাজটা নিয়ে কোনো ভুল করিনি। বংজুন তখনও বাঁচার জন্য তার কাছে মিনতি করছিল। জংমিন বলে, এটাকে তুমি তোমার কর্মের ফল মনে করো। এই বলে সে তাকে বেহুশ না করেই সার্জিক্যাল নাইফ দিয়ে তার বুক চিরে ফেলে। আর বংজুন অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আর এভাবেই জংমিন তাকে ভয়াবহ মৃত্যু দেয়, যেটা সে তাকে দিতে চেয়েছিল। যাই হোক, এরপর জুয়নের ঘুম ভাঙলে সে দেখে জংমিন তার পাশেই বসে আছে। জুয়ন বলে, আজকে তার কোনো দুঃস্বপ্ন আসেনি। জংমিন তখন বলে, আজকে আমরা একসাথে ডিনার করি। জুয়ন রাজি হয়ে যায়। তখন জংমিন তাকে বলে, আজকের পর থেকে সবকিছু ঠিক হবে। জুয়ন তখন স্মাইল করে কাজে চলে আসে। আর এখানে এসে দেখে চলমক তার জন্য অপেক্ষা করছে। চলমক তাকে বলে তার কেসের একটি আপডেট রয়েছে, যদি জুয়নের সমস্যা না থাকে তাহলে সে বাইরে গিয়ে তার সাথে এই ব্যাপারে কথা বলবে। জুয়ন তার হাতে একটি রিপোর্ট দেখতে পায়। জুয়ন তখন বলে, কোনো দরকার নেই,
আমি আর এই ব্যাপারে কোনো কিছুই জানতে চাই না, আমি এভাবেই ঠিক আছি। এই বলে সে চলে যায়। আর চলমক তখন ডিএনএ রিপোর্টটা বের করে। আর এই ডিএনএ রিপোর্টে আমরা দেখতে পাই তারা জেনে গেছে যে যেই ব্যক্তি নিজেকে জিয়ং দাবি করছিল সে আসলে জিয়ং নয়, সে বংজুন। এবং এই পোড়া বাড়ি থেকে আরো দুজনের লাশ পাওয়া গিয়েছিল, যাদের মধ্যে একজন হলো জিয়ং। রিপোর্টটা আসতে 2 সপ্তাহ সময় নিয়েছিল। চলমক তখন সেটা ছিঁড়ে ঝুড়িতে ফেলে দেয়। জংমিন দেখে জুয়ন তাকে একটি ঘড়ি গিফট করেছে। বাইরে প্রচুর তুষারপাত হচ্ছিল। জুয়ন আজকে অনেক শান্তি অনুভব করছিল। সে তখন অদ্ভুত মিষ্টি হাসি দিলে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসলে আমরা আজকে যেটা ভোগ করছি সেটা আমাদের নিজেদেরই কর্মের ফল। গল্পের প্রত্যেকটা চরিত্র পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে একটি নির্মম অপরাধের সাথে জড়িত। আর এই অপরাধের শাস্তি আইন তাদেরকে না দিলেও সৃষ্টিকর্তা তাদেরকে ক্ষমা করেননি। আমার মতে বংজনের সবচেয়ে কঠিন শাস্তি হয়েছে। এর কারণ হলো বংজন সবচেয়ে জঘন্যতম কাজটি করেছে। সে ইউজংকে এই জঘন্য কাজটি করার পরামর্শ দিয়েছিল, যার কারণে এই সবকিছুর মাস্টারমাইন্ড সে ছিল। ইউজং, জিয়ং সহ তারা প্রত্যেকেই তাদের কর্মের ফল অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পেয়েছে। মিস্টার পার্কের এমন মৃত্যুর পিছনেও আমি তার কর্মকে দায়ী করি, কারণ সে তার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেনি, যার ফলে তার নিজ ছেলের হাতেই তাকে হত্যা হতে হলো। ডক্টর সাংগুন তার স্ত্রীকে রেখে পরকীয়ায় জড়িয়েছিল, যার জন্য তারও ভয়াবহ পরিণতি হয়েছে। তবে তোমাদের কাছে আমার একটি প্রশ্ন আছে, জুয়ন কেন শাস্তি পেল? অর্থাৎ জুয়নের সাথেই কেন এমনটা হলো? জুয়নের কি আসলে কোনো ভুল ছিল? তোমাদের মতামত কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।